হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু সবাইকে। যারা এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করেছেন অথবা যারা ভবিষ্যতে আমাদের ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে যারা আমাদেরকে দেখবেন ইনশাআল্লাহ, তাদের সবাইকে স্বাগতম আজকের সেশনে। আজকের সেশন মূলত হতে যাচ্ছে ইমিগ্রেশনের খুঁটিনাটি ব্যাপারগুলো আলোচনা করা নিয়ে এবং ইমিগ্রেশনের ব্যাপারগুলো কিভাবে কতটুকু কত খরচ হয়, পয়েন্টে কিভাবে নাম্বারিং করা হয়, কিভাবে আমার চান্সেস বাড়তে পারে, আমার বয়স অনুযায়ী আমার চান্স কতটুকু, সেই ব্যাপারগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা ইন ডিটেইল কথা বলবো। একদম ইন ডিটেইলিং এ কথা বলবো। আই হোপ যে আজকের এই ভিডিওটা, আজকের এই সেশনটি আপনাদের সবাইকে অনেক বেশি বেনিফিট পৌঁছাবে ফর শিওরলি ইনশাআল্লাহ। ওকে? সো উইদাউট ফার্দার এডু লেটস স্টার্ট টুডেস সেশন। আমি এখনই চটপট করে আমাদের সেশনটা শুরু করব। কারণ আমাদের স্টুডেন্টরা সবাই চলে এসেছে আলহামদুলিল্লাহ। আই ডু হোপ যে আপনারা স্ক্রিনে আমাদের ভিডিওটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, which is really good. দেরি করব না কারণ আপনাদের সবার জন্য এই পোরশনটা খুবই গুরুত্বপূর্ণ। সো চলেন, আমি ইমেইল অ্যাড্রেস দিয়ে অলরেডি পাঠিয়ে দিয়েছি। স্টুডেন্টরা এখনো জয়েন করছে। সো আই এম জাস্ট একটুখানি ওয়েট করছি স্টুডেন্টদের জন্য। স্টুডেন্ট স্টিল দে আর জয়েনিং। সো একটুখানি ওয়েট করি, সবাইকে নিয়ে শুরু করি যাতে করে সবার জন্যই এটা ভালো হয়। কেমন? এই জিনিসটা করতে যাচ্ছি, আর কিছুই না। জাস্ট গিভ মি আ মোমেন্ট। এখানে আমি একটু ঢুকে যাই আমাদের জন্য। ওকে। সো ফার্স্ট অফ অল আমাদের জন্য যে জিনিসটা থাকবে সেটা এটা হবে। ওকে, এই পাওয়ারপয়েন্ট স্লাইডটা আমাদের সামনে চলে এসছে। পারফেক্ট, দ্যাটস গুড। ওকে, উইদাউট ফার্দার অ্যাডু লেটস স্টার্ট। বিপুল সাহেব বলছেন যে ভাইয়া আমার নিজের নিজের কোয়েশ্চেন আছে। জি, আপনাদের সকল কোয়েশ্চেনের ব্যাপারে ইনশাআল্লাহ অ্যান্সার দেওয়া হবে। ওকে, স্টুডেন্ট ভিসার সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। স্টুডেন্ট ভিসা সম্পর্কে, স্টুডেন্ট ভিসা আপনি অ্যাপ্লাই করবেন নাকি পিআর এর জন্য অ্যাপ্লাই করবেন সেটা নিয়েও ইনশাআল্লাহ আলোচনা হবে। ওকে, সো লেটস স্টার্ট। মেক কানাডা ইয়োর, ওকে ফাইন। আমি একটুখানি কাজ করে দিই। আমি একটুখানি ডিসেবল করে দিলাম এবং সবাইকে আমি একটু কাজ করবো, যেটাতে আমি সবাইকে একটু মিউট করে দিব এখন। নাহলে দেখা যাবে যে আমাদের সেশনের মাঝখানে সবাই ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমাদের ডিস্টার্ব করতে পারে। ঠিক আছে? সো আই হ্যাভ ডান দ্যাট ফর এভরিওয়ান। সবাইকে আমি মিউট করে দিয়েছি। ওকে, কারো প্রশ্ন যদি প্রয়োজন হয় আপনারা হ্যান্ড রেজ করবেন, ইনশাআল্লাহ আমি অ্যান্সার করবো। ওকে, নাও মেক কানাডা ইউর নেক্সট ট্রাভেল, লেটস প্ল্যান টুগেদার। ভেরি ইম্পর্টেন্ট একটা ব্যাপার। প্রথমত ইমিগ্রেশন নিয়ে কথা বলতে চাই এখানে আজকে আমরা। ইমিগ্রেশনের অনেকগুলো ওয়ে আছে। কানাডায় ইমিগ্রেশনের অনেকগুলো ওয়ে আছে গাইস। এই ওয়ে গুলোর মধ্য থেকে আপনাকে নিজেকে বাছাই করতে হবে যে কোন ওয়ের জন্য আপনি বেস্ট হন আর কি। আপনি কোন ওয়েটাতে আপনি নিজেকে খাপ খাওয়াতে পারেন, এটা আপনাকে বাছাই করে নিতে হবে। তো সেই বাছাই করাটা নিয়ে ইনশাআল্লাহ আজকে কথা হবে। অনেকগুলো ওয়ের মধ্যে সবচাইতে প্রমিনেন্ট যে ওয়ে গুলো আছে সেই ওয়ে গুলো নিয়ে আমরা এখানে দেখতে পাইতেছি। যে ওইগুলো হইতেছে ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম নিয়ে আছে ব্যাপারটা, ফেডারেল স্কিল ট্রেডস প্রোগ্রাম নিয়ে আছে, ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস নিয়ে কথা আছে, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম নিয়ে কথা আছে। প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মধ্যে বিখ্যাত যে বা অনেক পপুলার যে প্রোগ্রামগুলো আছে এসআইএনপি, এআইএনপি, এমপিএনপি, বিসি, পিএনপি, ওআইএনপি এবং আরএনআইপিপি। সো এই প্রোগ্রামগুলো কিন্তু পিএনপি প্রোগ্রামগুলোর মধ্যে খুবই কি বলবো যে আপনাদের মানে পপুলার প্রোগ্রাম। এবং উপরের দিকে ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম তো আপনারা সবাই জানেন যেটা সবচেয়ে বেশি পপুলার। গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট মাথায় রাখতে হবে। ফেডারেল স্কিল ট্রেডস প্রোগ্রাম যেটা এফএসটিপি বলে যেটা, এবং ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস যেটাকে বলে, এই দুইটা প্রোগ্রামের জন্য কিন্তু আপনাকে অবশ্যই জব অফার প্রয়োজন হবে। জাস্ট গিভ মি আ মোমেন্ট, আমি একটুখানি কাজ করব। আমি একটুখানি বলে দেবো, জাস্ট গিভ মি আ মোমেন্ট। আমি এটাকে একটুখানি মিউট করে দেবো, না হলে দেখা যাবে যে এই জিনিসটা আমাদের প্রবলেম করবে। ওকে, সো ডান, পারফেক্ট। এই জিনিসটা আমি করে দিলাম সবার জন্য যাতে করে আমাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ড সমস্যা না করে। ওকে, সো এরপর ব্যাপারটা কি দেখেন, ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম বলতে আসলে কি বোঝায়, এফএসডব্লিউপি যেটাকে বলে অথবা এফএসডব্লিউ প্রোগ্রাম যেটাকে বলি সাধারণত আমরা, এই প্রোগ্রামটা বলতে আসলে কি বোঝায় সবাই এটা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। এই প্রোগ্রামটা সবচাইতে পপুলার প্রোগ্রাম এবং এই প্রোগ্রামে সবচেয়ে বেশি কিন্তু ইমিগ্রেন্টরা কানাডায় তারা আসেন। আচ্ছা, তাহলে এই প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য কি কি থাকা দরকার হয়? এই প্রোগ্রামের জন্য জব অফার যদি থাকে তাহলে ভালো, জব অফার না থাকলেও সমস্যা নেই। এই একটি প্রোগ্রাম যে প্রোগ্রামে আপনার জব অফার না থাকলেও সমস্যা নেই। তাহলে কি আছে, আপনাকে কানাডায় এসে কাজ করার মতন যোগ্যতা থাকতে হবে, প্রথম কাজ, এটা গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে কি দেখেন, গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনাকে কানাডায় এসে কাজ করার মতো যোগ্যতা থাকতে হবে। আপনার বয়সের দিকে নজর রাখতে হবে, আপনার ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সির দিকে নজর রাখতে হবে,
তারপর আপনার এডুকেশন দিকে নজর রাখতে হবে। এই কয়টা ব্যাপার যদি খেয়াল রাখতে পারেন তাহলে ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম FSW প্রোগ্রাম যেটাকে বলে এটাতে কিন্তু আপনি খুব ভালো করতে যাচ্ছেন, তাই না? এরপরে আমি চাইবো এই মুহূর্তে সবাই খাতা কলম নিয়ে বসেন। সবাই খাতা কলম নিয়ে বসেন, এটা খুব গুরুত্বপূর্ণ। আমি চাই যে আপনারা সবাই খাতা কলম নিয়ে বসেন। এই মুহূর্তে যারা আছেন সবাই খাতা কলম নেন। কারণ এই মুহূর্তে আপনারা হিসাব করবেন যে আসলে আপনারা কতখানি পয়েন্ট পেতে যাচ্ছেন কি পেতে যাচ্ছেন না। সানজিদা হোসেন, খাদিজাতুল নিশা, এমডি আমিনুল ইসলাম সবাই খাতা কলম নেন। মেহেদী ভাই খাতা কলম নেন। খাতা কলম নিয়ে বসেন, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন আপনি হিসাব করবেন, আপনার ব্যাপারটা আপনি হিসাব করবেন। অনেক এজেন্সি আছে যে এজেন্সিতে শুধুমাত্র 50,000 টাকা দেওয়া লাগে শুধুমাত্র এই কাজটা করতে, যে কাজটা আজকে আপনারা নিজেরা করতে যাচ্ছেন। এবং যারা ভবিষ্যতে ভিডিওটা দেখতে যাবেন আপনারা সবাই কিন্তু নিজেরা এই কাজটা নিজেরাই করতে পারবেন, যে কিভাবে আমি আমার এলিজিবিলিটি মানে বের করবো যে আমি আসলে এলিজিবল কি না। আমি এটা পরিমাপ কিভাবে করবো সেই বিষয়টা এখনই আমি বলবো। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, খেয়াল করেন। ল্যাঙ্গুয়েজ স্কিল পয়েন্টস, ল্যাঙ্গুয়েজ স্কিল পয়েন্টস, education points, work experience points, age points, arranged employment in Canada points, adaptability points। 1 2 3 4 5 6 6টা পয়েন্টের উপরে আপনাকে নাম্বার দেওয়া হয়। 100-র মধ্যে যদি 67 সিকিউর করতে পারেন, গুরুত্বপূর্ণ কথা, 100-এর মধ্যে যদি 67 সিকিউর করতে পারেন, 100-এর মধ্যে 67, আজকে একটু পরে যে আপনারা হিসাব করবেন সবার নাম্বার, সেই নাম্বারের মধ্যে 100 এর মধ্যে যদি 67 যদি আপনি পান তাহলে আপনি এই ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হবেন। এবং মজার ব্যাপার যেটা করবে, আপনি কানাডায় অ্যাজ এ পিআর পার্মানেন্ট রেসিডেন্স হিসেবে ল্যান্ড করতে পারবেন। এটা কিন্তু অনেক বড় একটি সৌভাগ্যের কথা আপনাদের জন্য হবে। ওকে, প্রথমটা গুরুত্বপূর্ণ, সবাই লেখেন ল্যাঙ্গুয়েজ স্কিলস ম্যাক্সিমাম 28 পয়েন্টস আপনি ক্যারি করতে পারবেন। সবাই লিখে নেন দয়া করে আপনাদের খাতার মধ্যে, ল্যাঙ্গুয়েজ স্কিলস ম্যাক্সিমাম 28 পয়েন্ট। যারা পরবর্তীতে দেখবেন তারাও আপনারা কিন্তু এই জিনিসটা করবেন, খাতা কলমে লিখবেন আপনারা যে ল্যাঙ্গুয়েজ স্কিলস ম্যাক্সিমাম 28 পয়েন্টস। ল্যাঙ্গুয়েজ স্কিলে আপনাকে 2 ভাগে নাম্বার দিবে। ল্যাঙ্গুয়েজ স্কিলে আপনাকে 2 ভাগে নাম্বার দিবে। প্রথম ভাগটা হচ্ছে আপনার ফার্স্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যেটা সেটাতে নাম্বার দিবে। দ্বিতীয় ভাগে আপনাকে যে নাম্বারটা দিবে সেটা হচ্ছে সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যেটা সেখানে আপনাকে নাম্বার দিবে। আপনি যদি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ প্রথমে যদি ইংলিশ চুজ করেন তাহলে ইংলিশের উপরে নাম্বার থাকবে, সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তখন ফ্রেঞ্চের উপরে নাম্বার আসবে। খেয়াল করে দেখেন, এখানে ফার্স্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশের মধ্যে আপনি সর্বোচ্চ 24 পয়েন্ট পেতে পারেন, সর্বোচ্চ 24 পয়েন্ট পেতে পারেন। আর সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি সর্বোচ্চ 4 পয়েন্ট পেতে পারেন, তাই না? আচ্ছা, তো এই 24-এর মধ্যে 24 পেতে হলে আপনাকে সিএলবি 9 কনফার্ম করতে হয়। সিএলবি 9, তাই না? ক্যানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক অনুযায়ী আপনাকে 9 পেতে হয়। আচ্ছা, তাহলে ক্যানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক অনুযায়ী আপনাকে 9 আপনি কিভাবে পাবেন, তাই না? আপনি যদি লিসেনিং এ 8 বাদ বাকি তিনটায় যদি আপনি 7 স্কোর করেন, একমাত্র তখনই সম্ভব আপনি সিএলবি 9 সিকিউর করতে পারবেন। ওয়ান্স আপনি এটা সিকিউর করলেন তখন কিন্তু আপনার জন্য 24 পয়েন্টস একদম সিকিউরড হয়ে গেল, 24-এ 24 কিন্তু সিকিউরড হয়ে গেল। আচ্ছা, এরপরে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের জন্য, আপনি যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ পারেন সেখানে কিন্তু আপনি আবার 4 পয়েন্টস পেয়ে যাবেন। খেয়াল করে দেখেন, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের জন্য আপনাকে ক্যানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক অনুযায়ী সিএলবি 5 পেতে হবে, নিচে লেখাই আছে দেখতে পাচ্ছেন, রিডিং এ 4 পেতে হবে, বাদ বাকি তিনটায় 5 পেতে হবে, তাই না? অর্থাৎ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের পরীক্ষা দিয়ে আপনাকে রিডিং এ কি করতে হবে, 4 পেতে হবে এবং লিসেনিং 5, রিডিং 5, রাইটিং 5। আর যদি আপনি ভাইস ভার্সা করেন, অর্থাৎ যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ করে নেন আর যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করে নেন, সেক্ষেত্রে কিন্তু আইএলটিএস আপনি নিচে দেখতেই পাচ্ছেন যে স্কোরিংটা কেমন হবে। মোস্ট অফ দ্য কেসেস বাংলাদেশি স্টুডেন্টদের জন্য, বাংলাদেশের পার্টিসিপেন্টদের জন্য নিচের 4 পয়েন্ট আসলে আপনার ক্যারি করতে পারবে না, কারণ মোস্ট অফ দ্য কেসেস আপনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা আসলে পরীক্ষা দিতে পারবেন না, শেখাও হবে না। সো এখনই আপনাদের জন্য নিচের 4 পয়েন্ট বাদ হয়ে যাচ্ছে। তাহলে প্রথম ধাক্কাতেই নিচের 4 পয়েন্ট বাদ, তার মানে আপনি ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজে ক্যারি করতে পারবেন 24 পয়েন্ট। এখন যদি আপনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে শিখতে পারেন দেন ইটস এ ডিফারেন্ট থিং, বাট মোস্ট অফ দ্য কেসেস স্টুডেন্টরা কিন্তু আপনার কি করতে পারে না বলেন, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কিন্তু বাংলাদেশে শেখার জায়গাটায় থাকে না। সো কি করলেন আপনি এখানে, খুব ভালোভাবে খেয়াল করেন, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা আইএলটিএস পরীক্ষা দিয়ে ইংলিশে যে পরীক্ষাটা আপনারা দেন সেখানে 24 পয়েন্ট সর্বোচ্চ ক্যারি করতে পারেন, ঠিক আছে? এটা হয়ে গেল 24 পয়েন্ট। তাহলে আপনারা এখন লিখবেন ল্যাঙ্গুয়েজ স্কিল 24 পয়েন্ট। আচ্ছা,
এরপরে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এডুকেশন না, এডুকেশনে আছে ম্যাক্সিমাম 25 পয়েন্ট, 25 পয়েন্টস আছে এডুকেশনে। সো এডুকেশনে যে ম্যাক্সিমাম 25 পয়েন্টস আছে, এইটা কিভাবে ক্যারি করবেন, গুরুত্বপূর্ণ একটা কথা। এডুকেশনের জন্য আপনার যে জিনিসটা ঘটে, এডুকেশন বাংলাদেশের লেখাপড়া ক্যানেডিয়ান লেখাপড়া অনুযায়ী কি লেভেলের আছে, ইকুইভ্যালেন্সিটা কোথায়, সেটা পরিমাপ করে দেওয়ার জন্য কানাডায় অনেকগুলো ইসিএ বডি আছে, এডুকেশন ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট বডি আছে। এরা এরা যেমন কি কি আছে, ডব্লিউইএস আছে, ডব্লিউইএস, তারপরে আইস্যাস আছে, তারপরে আইক্যাস আছে, তাই না, তারপরে আইক্লাস আছে, সিইএস ইউনিভার্সিটি অফ টরন্টো। এই যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো জেনারেল এডুকেশন সবগুলোকে আপনাকে পরিমাপ করে দিবে। এরপরে যারা ডক্টর আছেন তাদের জন্য ডক্টরদের জন্য আলাদা ইসিএ বডি আছে, তাই না, তাদের জন্য আলাদা ইসিএ বডি। এখন বাংলাদেশের লেখাপড়া ক্যানেডিয়ান লেখাপড়া অনুযায়ী কোন মাত্রায় আছে, কোন লেভেল আছে, সেটা যাচাই করার জন্য আপনার এডুকেশন সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট গুলো কানাডায় এই ইসিএ বডি যে কোনো একটার কাছে পাঠাতে হবে। পাঠানোর পরে তারা আপনাকে এটা ইভালুয়েট করে দিবে যে ওকে ফাইন, তোমার বাংলাদেশের লেখাপড়াটা ক্যানেডিয়ান লেখাপড়া অনুযায়ী কোন ভাগে পড়বে। আমি এখানে মেজর 3টা ভাগ করে দিয়েছি সবার জন্য। একটা হলো ব্যাচেলর প্রোগ্রাম, একটা হলো মাস্টার প্রোগ্রাম, আর হলো পিএইচডি প্রোগ্রাম। যদি ব্যাচেলর হয় তাহলে আপনি 23 পয়েন্ট পাবেন, যদি মাস্টার ডিগ্রি প্রোগ্রাম থাকে তাহলে 25 পয়েন্ট পাবেন, আর যদি পিএইচডি থাকে তাহলে 25 পয়েন্ট পেতে যাচ্ছেন। অনেকে আবার ডক্টর যারা আছেন, ডক্টরদের উপরে একদম যদি মানে হাইয়েস্ট লেভেল এডুকেশন থাকে বাংলাদেশে, প্র্যাকটিসিং যদি লাইসেন্স থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু মোস্ট অফ দ্য কেসেস কিন্তু 25 পয়েন্ট ক্যারি করতে পারবেন, ঠিক আছে। সো এই জায়গাটা আপনারা দেখে নিলেন যে আপনাদের এডুকেশনে কত পয়েন্ট আসতেছে। সো এখন যদি আপনাদের মাস্টার্স কমপ্লিট করা থাকে এবং ইফ ইউ বিলিভ যে আপনার মাস্টার্সটা ইন্টারন্যাশনাল লেভেলে মাস্টার্স হিসেবে পরিগণিত হবে, তখন আপনি এখানে 25 পয়েন্ট লিখতে পারেন, তখন আপনি এখানে 25 পয়েন্ট লিখতে পারেন। বাট টু বি অন দ্য সেফ সাইড আমি বলবো যে আপনি 23 পয়েন্ট এখন লেখেন, 2 পয়েন্ট কমিয়ে লেখেন, প্রথমেই 23 পয়েন্ট লেখেন, ঠিক আছে, 25/23 লিখে রাখেন। তাহলে খেয়াল করুন, আপনারা ল্যাঙ্গুয়েজ স্কিলে লিখেছেন 24 পয়েন্ট ম্যাক্সিমাম, সিএলবি 9 ক্যারি করছেন, লিসনিং 8, বাদ বাকি 3টায় 7। এখানে ক্যারি করছেন এডুকেশনে 25/23 পয়েন্ট, 25/23 পয়েন্ট, এটা আপনারা সবাই ক্যারি করছেন। এরপরের অংশ গুরুত্বপূর্ণ পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ। ওয়ার্ক এক্সপিরিয়েন্সের যে পয়েন্ট আছে ম্যাক্সিমাম 15 পয়েন্ট, ম্যাক্সিমাম 15 পয়েন্ট আপনি ক্যারি করতে পারবেন এখানে। সো এই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যেটা এই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা অবশ্যই আপনার এনওসি ক্যাটাগরি ও, এ এবং বি ক্যাটাগরির হইতে হবে, এনওসি ক্যাটাগরি ও, এ এবং বি ক্যাটাগরির হইতে হবে। যদি না হয় তাহলে কিন্তু আপনি এক্সপ্রেস এন্ট্রির জন্য অ্যাপ্লাই করতে কিন্তু এলিজিবল হবেন না, এলিজিবল হবেন না। তাহলে এই জায়গাটা কি কাজ করতে হবে, এই জায়গাটায় যখনই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমাদের স্টুডেন্ট হয়ে যাবেন, তখনই আমরা যেটা করি আমাদের স্টুডেন্টদের জন্য তার আগে তার জবটা আগে আমরা দেখি, তার জবটা আসলে কি লেভেলের আছে, কিভাবে তার জবের রেফারেন্স ডাটাটা গুছিয়ে লিখতে হবে, যাতে করে সে এনওসি ক্যাটাগরি ও, এ এবং বি ক্যাটাগরিতে চলে আসতে পারে। অনেকে আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, অনেকে আছে তাদের এনওসি ক্যাটাগরি ও ক্যাটাগরিতে, বাট সে না বুঝার কারণে সে চিন্তা করতেছে তার এনওসিটা চলে আসে হলো ডি ক্যাটাগরিতে। ভুল কনসেপ্ট। সো এই কনসেপ্ট থেকে কিন্তু বের হয়ে আসতে হবে। এই জায়গাটা আরেকটা কথা বলবো, এই এনওসি ব্যাপারটা, এই এনওসির ব্যাপারটা কিন্তু আপনার কিন্তু পিএনপির জন্য বিশাল একটা ব্যাপার, তাই না। পিএনপিতে কিন্তু আপনার জব ইন ডিমান্ডলি যেটা করে তারা তারা কিন্তু এই এনওসির উপর ডিপেন্ড করে করে। তো দেখা যাবে যে আপনার এনওসি ওই পিএনপিতে এসে বসে আছে, বাট আপনার কোনো খবর নাই। আপনি কিন্তু অ্যাপ্লাই করলে সেখানে পিএনপি থেকে কিন্তু আপনি সরাসরি জব অফার পেয়ে কিন্তু আপনি সেখানে কিন্তু মুভ করতে পারতেন, কিন্তু আপনার সেই খবরটাই নেই। তো এই জন্য বলবো যে এনওসি ব্যাপারটা একটু গুরুত্ব সহকারে আপনারা সবাই নিজেদের জন্য আমলে নিবেন, এবং এনওসি ও, এ এবং বি এই 3 ক্যাটাগরি থাকতে পারে কিন্তু আপনার জন্য খুব 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 সুখের সংবাদ, ঠিক আছে। তারপরে 3টা ভাগ। এবার দেখেন, 1 বছরের ন্যূনতম 1 বছর জব এক্সপিরিয়েন্স আপনার থাকা লাগবে। 1 বছর জব এক্সপিরিয়েন্স যদি না থাকে তাহলে কিন্তু আপনি আসলে এপ্লাই করতে পারবেন না। এখন কথা হলো ভাই আমার 6 মাস জব এক্সপিরিয়েন্স আছে। বিলিভ মি, আপনি যদি আইএলটিএস করা শুরু করেন, আপনার ইজিলি 6 মাস পার হয়ে যাবে। আইএলটিএস করা, ইসিএ করা থেকে শুরু করে 6 মাস পার হয়ে যাবে। আপনি ইজিলি 1 বছরের জব এক্সপিরিয়েন্স গ্যাদার হয়ে যাবে। সো নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট। তাহলে 1 বছর জব এক্সপিরিয়েন্স থাকলে কত পয়েন্ট আসবে? 9 পয়েন্ট আসবে। 2 থেকে 3 বছরের যদি জব এক্সপিরিয়েন্স থাকে কত পয়েন্ট আসবে? 11 পয়েন্ট আসবে। 4 থেকে 5 ইয়ার্স 13 পয়েন্ট, 6 অথবা তার বেশি জব এক্সপিরিয়েন্স থাকলে 15 পয়েন্ট আসবে।
এই জায়গায় আপনারা আপনাদের জব এক্সপিরিয়েন্স অনুযায়ী পয়েন্টটা লিখে নেন। আপনারা আপনাদের জব এক্সপিরিয়েন্স অনুযায়ী পয়েন্ট আপনারা এখানে লিখে নেন। ঠিক আছে? ইম্পর্টেন্ট যে কে কত পয়েন্ট পাচ্ছেন এই জায়গাটার মধ্যে এটা আপনাদের লিখে নিতে পারবেন। আপনারা লিখে নেন। ওকে? হ্যাঁ, মেজর ভেরিয়েশন আছে। একজন জিজ্ঞেস করেছে ভাইয়া ও, এ এবং বি ক্যাটেগরিতে মেজর ভেরিয়েশন অনেক বড় ভেরিয়েশন আছে। অনেক বড় ভেরিয়েশন। সেই ভেরিয়েশন নিয়ে আলোচনা করতে গেলে আমার ২-৩ ঘন্টা লাগবে এখানে। সো ওইটা নিয়ে আজকে আলোচনা করছি না ইনশাআল্লাহ। সো ওইটা নিয়ে আলোচনা করছি না। ওইটা নিয়ে ইনশাআল্লাহ সামনে কোনো ভিডিওতে আলোচনা করব। আর আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের জন্য তো এখানে ওরিড হওয়ার কোনো দরকার নেই। কারণ তাদের তো আমরা হাতে ধরে এটা ঠিক করে দিব। ওকে? আর এখানে একজন কোয়েশ্চেন করছেন যে ভাইয়া আচ্ছা আপনাদের কোয়েশ্চেন গুলো আমি সবগুলো কোয়েশ্চেন নিব। বাট আমার পুরো কথা বলা শেষ হওয়ার পরে আমি সবার প্রশ্ন নিব। কোনো সমস্যা নেই। সো এইখানে যে জিনিসটা খেয়াল করতে পারছি আমরা সবার জন্য খুবই ইম্পর্টেন্ট যে ব্যাপার বলবো আমরা ৩ টা ভাগ দেখলাম প্রথমেই আমরা ৩ টা ভাগ দেখলাম। একটা ভাগ হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ, এরপরটা কি এডুকেশন, এরপরটা কি ওয়ার্ক এক্সপেরিয়েন্স। এই ৩ টা ভাগে কিন্তু আপনার জন্য স্পেসিফিক কাজ করার সুযোগ আছে। এবং আমরা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের স্টুডেন্টদের জন্য এই ৩ টা ভাগে খুব স্পেশালি কাজ করে যাচ্ছি। তাদের আইএলটিএস নিয়ে আমরা কাজ করতেছি, তাদের এডুকেশন ইসিএ কিভাবে করাবে, কোন বডি থেকে করালে তাদের জন্য বেটার হবে, মাস্টার সম্মানটা পেতে পারে, সেটা নিয়ে আমরা কাজ করতেছি। ওয়ার্ক এক্সপেরিয়েন্স, এনওসি ক্যাটাগরির কোন ক্যাটাগরিতে সে আছে, তার জব রেফারেন্স এটা কিভাবে লিখতে হবে, তাই না? এই ব্যাপারটা কিন্তু আমরা স্টুডেন্টদেরকে গুছিয়ে দিচ্ছি আসলে। সো খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এরপরে এইজ পয়েন্ট, ম্যাক্সিমাম 12 পয়েন্ট আপনি পেতে পারেন বয়সের জন্য, তাই না? ম্যাক্সিমাম 12 পয়েন্ট পেতে পারেন। তো সবাই যার যে বয়স আছে, আপনার বয়স দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যার যেই বয়স আছে সেই বয়স অনুযায়ী সবাই তার পয়েন্টটা লিখে ফেলেন এখানে। সবাই তার পয়েন্টটা লেখেন। যার যে বয়স আছে সবাই তার সেই পয়েন্টটা লেখেন। সবাই লেখেন। যে বয়সে পড়েন সেই বয়সের পয়েন্টটা লিখে ফেলেন সবাই। ওকে? পয়েন্ট লেখা শেষ। এখানে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বাড়ানোর বা কমানোর কিছু নাই। আপনি যেই বয়সের সেই বয়সের পয়েন্টটা পাবেন। খেয়াল করে দেখেন 18 থেকে 35 হলে সর্বোচ্চ পয়েন্ট ক্যারি করা যাচ্ছে 12 পয়েন্ট। ওকে। আমি কি নিয়ে কথা বলছি আজকে? কানাডায় সর্বোচ্চ আ আ মানে ভালোভাবে যেটাতে মানুষ ইমিগ্রেশন নিয়ে আসে সবচেয়ে সহজ পন্থায় যেটা, সেটা হলো ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম, এফএসডব্লিউ প্রোগ্রাম, এক্সপ্রেস এন্ট্রিতে। সেইটাতে কিভাবে আপনার পয়েন্ট ক্যালকুলেট করতে হবে সেটা নিয়ে আজকে কথা বলছি কিন্তু। ওকে? তাহলে এই যে ব্যাপারটা গেল। এরপরে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে ভাইয়া জব কিভাবে ম্যানেজ করব? জব কিন্তু ম্যানেজ করা লাগবে না। ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামের সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু আপনার কোন জব ম্যানেজ করা লাগবে না। আপনার কিন্তু কোন জবই ম্যানেজ করা লাগবে না। আপনি কানাডায় পিআর হিসেবে আসার পরে তারপরে আপনি জব ম্যানেজ করবেন। জব করবেন আপনার ইচ্ছা মত। আপনি ইচ্ছা করলে জব নাও করতে পারেন। ঠিক আছে? এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে সম্পূর্ণ। কানাডায় পিআর মানে হচ্ছে কিন্তু আপনি কানাডার সিটিজেন, অলমোস্ট সিটিজেন। আপনি শুধুমাত্র ভোটটা দিতে পারছেন না। এছাড়া কিন্তু সবকিছু করতে পারছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, তাই না? এটা কিন্তু আমরা সবাই মাথায় রাখবো। আচ্ছা, এরপরে খেয়াল করব তারপরে জবের জন্য আমরা এই ওয়েবসাইটে যেতে পারবো www.jobbank.gc.ca। এই ওয়েবসাইটে কিন্তু আমরা ভিজিট করতে পারবো। গভর্নমেন্ট ওয়েবসাইট, এখানে গেলে আপনি আপনার ক্যারিয়ার প্ল্যানিং করতে পারবেন, সব করতে পারবেন। ঠিক আছে? যদি আপনারা জবের জন্য ট্রাই করেন। ওকে? এই হলো পয়েন্ট। এই লিংকে ঢুকতে পারেন। কিন্তু ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামে কিন্তু আপনাকে জবের প্রয়োজন নাই। আচ্ছা, এরপরে আরেকটা পয়েন্ট আসছে হলো অ্যাডাপ্টিবিলিটি পয়েন্ট না? অ্যাডাপ্টিবিলিটি পয়েন্টস। এই জায়গায় আপনি ম্যাক্সিমাম 10 পয়েন্ট পেতে পারেন। ম্যাক্সিমাম 10 পয়েন্ট। আচ্ছা। আপনার ওয়াইফ যদি মানে ল্যাঙ্গুয়েজ টেস্ট দেয়, অর্থাৎ আপনার ওয়াইফ যদি আইএলটিএস পরীক্ষা দেয়, সেখানে আপনি 5 পয়েন্টস পেতে পারেন। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। অনেকে 1 পয়েন্টের জন্য কানাডায় আসতে পারতেছে না এখন। সো আপনার ওয়াইফ বা আপনার হাসব্যান্ড যদি আইএলটিএস পরীক্ষা দেয়, এখানে কিন্তু উনি 5 পয়েন্ট আপনাকে এড করতে পারবে, তাই না? আপনি যদি কানাডায় পূর্ববর্তী লেখাপড়া করে থাকেন 5 পয়েন্ট। লেখাপড়া না করে থাকলে 5 পয়েন্ট পাচ্ছেন না। আপনার ওয়াইফ অথবা হাসব্যান্ড যদি আপনি কানাডায় 5 বছর মানে এর আগে যদি লেখাপড়া করে থাকে সেখানে 5 পয়েন্ট পেতে পারেন। যদি না করে থাকে পয়েন্ট নাই। যদি এখানে ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকে তাহলে 5 পয়েন্ট পাবেন। যদি ওয়ার্ক এক্সপেরিয়েন্স না থাকে তাহলে পাবেন না। আচ্ছা, যদি আপনার ওয়াইফের এক্সপেরিয়েন্স থাকে বা হাসব্যান্ড যদি এক্সপেরিয়েন্স থাকে কানাডায় জব করার, সেক্ষেত্রে 5 পয়েন্ট পাবেন। যদি না থাকে পাবেন না। অ্যারেঞ্জড এমপ্লয়মেন্ট ইন কানাডা, লেখাপড়া শেষ করেছেন, এরপরে এমপ্লয়মেন্ট ব্যবস্থা করেছেন, 5 পয়েন্ট পাবেন। রিলেটিভস ইন কানাডা, কানাডায় আত্মীয়-স্বজন আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি
5 পয়েন্ট পাবেন। কথা হলো ভাইয়া আত্মীয় স্বজন বলতে কি বোঝানো হয়? আত্মীয় স্বজন বলতে বোঝানো হচ্ছে এই জায়গাটার মধ্যে প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্ট দেখেন খুব গুরুত্বপূর্ণ। বাবা-মা বোঝাচ্ছে, আত্মীয় স্বজন বলতে এখানে বাবা-মা বোঝাচ্ছে, গ্র্যান্ড প্যারেন্ট বোঝাচ্ছে, চাইল্ড, গ্র্যান্ড চাইল্ড বোঝাচ্ছে এবং চাইল্ড সন্তান-সন্ততি। আপনি আপনার আপনার স্পাউস এর ভাই-বোন এবং চাইল্ড অফ ইউর অর ইউর স্পাউস প্যারেন্ট গুরুত্বপূর্ণ। your spouse aunt or uncle by blood or marriage, okay, by blood or marriage খুবই গুরুত্বপূর্ণ। your spouse niece or nephew, grandchild of your spouse parent, এই পয়েন্টগুলো যদি আপনার মধ্যে থাকে তখনই আপনি একমাত্র রিলেটিভের জন্য 5 পয়েন্ট পাবেন। তো এখান থেকে আপনারা যে যার পয়েন্ট আছে সেই পয়েন্টটা লিখে নেন। যদি আপনি না পান পয়েন্ট তাহলে 0 লিখবেন এই জায়গাটার মধ্যে। ঠিক আছে? এটা গেল। এরপরে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটার কথা বলবো, খরচ নিয়ে কথা বলবো। খরচের আগে এইবার আপনারা যার হিসাব করেন। দেখেন এই জায়গায় কিন্তু আপনাদের হিসাবটা চলে আসছে কে কত পয়েন্ট পাচ্ছেন। এই জায়গায় যদি আপনি 67 পয়েন্ট ক্যারি করে যাচ্ছেন তাহলে কিন্তু আপনার জন্য ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামটা কিন্তু আপনার জন্য, যেটা আমি বলবো সবচাইতে সহজ প্রোগ্রাম কানাডায় পিআর পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে আসার জন্য। সবচাইতে সহজ, এটা বলবো সবচাইতে সহজ। এখানে আসার জন্য কি করা দরকার? আইএলটিএস পরীক্ষাটা দেওয়া দরকার, আইএলটিএস এর রেজাল্ট থাকা দরকার এবং এডুকেশন ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট থাকা দরকার। এনএসসি ক্যাটাগরি ও, এ এবং বি ক্যাটাগরিতে আপনার ন্যূনতম 1 বছরের জব থাকা দরকার। 2, 3, 4 বছরের জব বেশি থাকলে তো বেশি পয়েন্ট পাচ্ছেনই। আপনার ওয়াইফ যদি আইএলটিএস বা আপনার হাজবেন্ড বা ওয়াইফ যদি আইএলটিএস পরীক্ষা দেয় সেক্ষেত্রে নাম্বার পাচ্ছেন আর তাদের এডুকেশনের জন্য নাম্বার পাচ্ছেন। সো এই যে পয়েন্টগুলো আসছে এই পয়েন্টগুলো যদি আপনি অ্যাকুমুলেট করেন, অ্যাকুমুলেট করার পরে যদি আপনার পয়েন্ট 67 পয়েন্ট হয় বা তার বেশি হয় 100 এর মধ্যে, তাহলে you are eligible to apply for FSW program in Canada through express entry। খুব গুরুত্বপূর্ণ। এরপরে কানাডায় আসতে হলে ভাইয়া ব্যাংক স্টেটমেন্ট কত দেখানো লাগবে, ইমিগ্রেন্ট হিসেবে আসতে হলে ব্যাংক স্টেটমেন্ট কত দেখানো লাগবে। এই ব্যাপারটা নিয়ে অনেক দিন আমি কথা বলেছি ব্যাপারটা নিয়ে। তারপরে এখানে আমি আবারও সবার জন্য কথা বলতে চাই। আমি সবার জন্যই কথা বলবো এবং সবার প্রশ্নও আমি নিব, কোনো সমস্যা নেই। আমি সবার প্রশ্ন আজকে নিব। আমি দেখতে পাচ্ছি অনেকে প্রশ্ন করছেন আজকে এখানে। সবার প্রশ্ন আমি নিব, কোনো সমস্যা নেই। তো তার আগে আমি একটু বলে দিই, যদি আপনি 1 পারসন হন না, 1 পারসন যদি হন তাহলে 12,960, 12,960, তাহলে 12,960 ক্যানেডিয়ান ডলার বাংলাদেশি টাকায় আসবে 8,61,000 টাকা। 8 লক্ষ না কিন্তু 8,61,000 টাকা। সো এটাকে আপনি ধরে নিতে পারেন 9 লাখ টাকা বর্তমান রেট অনুযায়ী। বর্তমান রেটের কথা বলছি, আজকের রেট অনুযায়ী কথা বলছি, তাই না? যদি আপনারা দুইজন ব্যক্তি হন, দুইজন হাজবেন্ড ওয়াইফ হন, তাহলে আপনার জন্য কত টাকা থাকা লাগবে? 16,135। তাহলে 16,135 চলে আসবে 10,72,000 টাকা। 10,72,000 টাকা। তাহলে 10,72,000 ইজ অলমোস্ট 11 লাখ না? 11 লাখ টাকা আপনার থাকা লাগবে। এই জায়গাটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যদি হাজবেন্ড ওয়াইফ এবং তাদের একটু সুন্দর বেবি থাকে, তাই না? তাহলে তার জন্য খরচ আসবে কত? 19,836 টাকা, মানে 36 ক্যানেডিয়ান ডলার, তাই না? তাহলে এই 19,836 ক্যানেডিয়ান ডলার, 19,836 আসবে হলো 11,42,100 ইন্ডিয়ান রুপি আসবে। জাস্ট গিভ মি আ মোমেন্ট। ক্যাট টু বিডিটি যদি আমি ট্রান্সফার করে নিই, দেখতে পাচ্ছি 13 লাখ টাকার মতো আসবে। 13,17,699 টাকা। সো যদি ৩ জন পারসন হন তার জন্য 13 লাখের উপরে, 13 লাখের কিছু, 13 লাখ টাকার মতো থাকতে হবে। ধরে নেন আপনি 13 লাখ টাকা থাকতে হবে। যদি আপনার 4 জন পারসন হন, 4 জন, হ্যাঁ? আপনার 4 জন, তাহলে আপনার 24,000 থাকতে হবে। তাহলে 24,000 যদি আমি কাউন্ট করি, 24,000 যদি আমি কাউন্ট করি, দেখি কত আসে। 24,000 কাউন্ট করলে 15,94,000 টাকা। ইট মিনস 16 লাখ টাকা আপনাকে ব্যাংকের অ্যাকাউন্টে দেখাইতে হবে। এখন কথা হলো যে ভাইয়া এই 16 লাখ টাকা বা এই 8 লাখ টাকা বা 9 লাখ টাকা, 11 লাখ টাকা এই টাকাটা কি আমাকে নিয়ে আসতে হবে? নো। এই টাকাটা আপনাকে নিয়ে আসতে হবে না। কিন্তু আপনাকে ব্যাংকের স্টেটমেন্ট হিসেবে শো করতে হবে। ভাইয়া ব্যাংকের স্টেটমেন্ট কিভাবে শো করব? অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্টে অথবা আপনার স্পাউস এর অ্যাকাউন্টে এটা দেখাবেন। যেকোনো অ্যাকাউন্ট দেখাইলে হবে। জেনারেল সেভিংস অ্যাকাউন্ট দেখাইলে হবে, কারেন্ট অ্যাকাউন্ট দেখাইলে হবে, এফডিআর দেখাইলে হবে। নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট। কিন্তু মাথায় রাখতে হবে এটার জন্য অবশ্যই যেন আপনার যে জিনিসটা হবে সেটা যেন আপনার লোন মুক্ত টাকা হয়। এটা যেন কোনো লোনের মধ্যে যেন টাকাটা না থাকে। এই জায়গাটা হলো গুরুত্বপূর্ণ। তাহলে প্রুফ অফ ফান্ডস আপনারা দেখে নিলেন যে ব্যাংকের টাকা কত দেখাইতে হবে এক্সপ্রেস এন্ট্রিতে আসতে হলে। আচ্ছা, এটা হয়ে গেল। এরপরে যে জিনিসটা আছে আমাদের জন্য সেটা হচ্ছে যে খরচ কত হবে ভাইয়া?
আসতে কত খরচ হবে আমাদেরকে। দেখেন টোটালি আপনি নিজে করতে পারেন এবং আপনি যখন নিজের এপ্লাই নিজে করবেন তখন আপনার খরচ কত আসবে দেখেন এই জায়গাটার মধ্যে ইওর অ্যাপ্লিকেশন ফি দেওয়া আছে। এটা সিআইসি তে আপনার সরাসরি অ্যাপ্লিকেশন ফিটা আপনার দেওয়া লাগবে কানাডিয়ান ডলারে। অ্যাপ্লিকেশনের জন্য প্রসেসিং ফি 825 কানাডিয়ান ডলার এবং রাইট অফ পার্মানেন্ট রেসিডেন্স ফি 500 কানাডিয়ান ডলার। আপনার অ্যাপ্লিকেশনটা আল্লাহ না করুক কোনো কারণে যদি ডিনাই হয় তাহলে এই 500 কানাডিয়ান ডলার কিন্তু আপনি পরবর্তীতে ফেরত পেয়ে যাবেন। কিন্তু 825 কানাডিয়ান ডলার যেটা প্রসেসিং ফি এটা কিন্তু কানাডা গভর্নমেন্ট হোল্ড করবে। ঠিক আছে? এটা কিন্তু কানাডা গভর্নমেন্ট রেখে দিবে। সো আপনার সিঙ্গেল হিউম্যান বিং এর জন্য 1325 কানাডিয়ান ডলার আপনার খরচ হবে কিন্তু অ্যাপ্লিকেশনটা পুট থ্রু করতে। যদি আপনি আপনার ওয়াইফকে এড করেন এর সাথে তাহলে আবার 1325 দুজনে মিলে কিন্তু তখন কত হয়ে যাবে 2650 কানাডিয়ান ডলার 2650 কানাডিয়ান ডলার আপনি এখানে চলে আসবে। একটা যদি বেবি যোগ করেন ডিপেন্ডেন্ট বেবি যদি যোগ করেন তাহলে 225 কানাডিয়ান ডলার এক্সট্রা ভাবে অ্যাড করতে হবে। দুটো বেবি যদি যোগ করেন তাহলে আরো 225 কানাডিয়ান ডলার আগের বেবির সাথে যোগ করতে হবে। প্রত্যেকের বায়োমেট্রিক ফি 85 কানাডিয়ান ডলার। প্রত্যেকের বায়োমেট্রিক ফি কত 85 কানাডিয়ান ডলার কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। সো এটা হইতেছে আপনার জন্য খরচ। এটা হইতেছে আপনার জন্য খরচ। অন্য কোনো খরচ কিন্তু নাই। আইএলটিএস করতে আমাদের এখানে আইএলটিএস করতে যদি বিকালের ব্যাচে কেউ করে 10,000 টাকা খরচ হয়। যদি রাতের ব্যাচে কেউ করে 15,500 টাকা খরচ হয়। আইএলটিএস পরীক্ষা দিতে খরচ হবে 17,500 টাকা, তাই না? এই খরচগুলো কিন্তু অ্যাডিং খরচ আপনার সাথে যোগ হবে এর সাথে। ঠিক আছে? সো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যে কোন খরচগুলো আমার হচ্ছে। আমার কতটুকু বাজেট রাখতে হবে যে বাজেট আমার খরচ হবে। বিমানের ভাড়া আপনি যখন এখানে হয়ে যাবে, আপনি যখন পার্মানেন্ট রেসিডেন্সি যখন পেয়ে যাবেন, তাই না? আপনি যখন ক্যাটাগরি 1 ভিসা পেয়ে যাবেন, আপনার স্ট্যাম্প যখন লেগে যাবে পাসপোর্টে, তখন কিন্তু আপনার বিমানের খরচও তুলতে হবে, তাই না? বিমানের ভাড়া 1 লাখ টাকা এভারেজ অন অ্যান এভারেজ ধরতে হয়। শীতের কাপড়-চোপড় কেনার একটা খরচ আছে। এখানে এসে ১ম এ ২ মাসে থাকা খাওয়ার একটা খরচ আছে, না? এই খরচগুলো এড করতে হবে। সো এই খরচগুলো হইতেছে আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ যে সিআইসির যে খরচ সেটা। এবার তাহলে এখন যে আমরা হিসাবটা করলাম, এই হিসাবটা হইতেছে 67 পয়েন্টের হিসাব। ১০০ র মধ্যে কত? ৬৭ পেতে হবে। ১০০ র মধ্যে কত পেতে হবে? ৬৭। সেই পয়েন্টের হিসাবটা আমরা করেছি। এটা হলো আমাদের জন্য কি পয়েন্ট? আমি এলিজিবল কিনা সেটা দেখার পয়েন্ট। এরপরে আরেকটা পয়েন্টের হিসাব আছে। যেই হিসাবটা ইনশাআল্লাহ আমি এখনই করে দেখাবো। তার আগে আপনাদের এখন আমি কিছু কোয়েশ্চেন নিব। আমি চ্যাট বক্সে আপনাদের কোয়েশ্চেন দেখতে পাচ্ছি আগে থেকেই। সেই কোয়েশ্চেন গুলো নিয়ে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। ওকে? ওকে, সো আমি একটু অ্যান্সার করি এবং আপনারা হিসাব করে যে কার কত পয়েন্ট হয়েছে সবাই একটু লেখেন। সবাই লেখেন। চ্যাট বক্সে লেখেন। জুমের চ্যাট বক্সে লেখেন। ওকে? আম দেখি কি কোয়েশ্চেন আসছে। আচ্ছা, একজন করেছেন যে ভাইয়া আমার বয়স ২৯ বছর ৫ মাস। তাহলে কি আমি ওখানে পয়েন্ট ২৯ বছর গাইস খেয়াল করে দেখেন। যিনি এই প্রশ্ন করেছেন তার জন্য বলছি। আপনার সম্পূর্ণ সবকিছু বয়সটা কখন লক হয়ে যাবে না? আপনি যখন আইটিএ পেয়ে যাবেন, যেই মুহূর্তে আপনি আইটিএ পেয়ে গিয়েছেন, ইনভাইটেশন টু এপ্লাই পেয়ে গিয়েছেন, ওই মোমেন্টে আপনার বয়সটা লক হয়ে যাবে সিআরএস পোর্টালে। তো এখন তো আপনি ২৯ বছর ৫ মাস হয়েছে। সো আপনি তো এখনো এপ্লাই করেন নাই। সো আপনি তো এখনো ইনভিটেশন টু এপ্লাই পান নাই। আপনি তো ওয়েবসাইটে নাই, পোর্টালে নাই। সো আপনার বয়স তো বাড়তেছে, তারা তো লক করতে পারছে না। সো আপনার জন্য সাজেশন থাকবে তাড়াতাড়ি আইএলটিএস পরীক্ষা দিয়ে ইসিএ টা কমপ্লিট করে খুব তাড়াতাড়ি আপনি আপনার এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল ওপেন করে সেখানে খুব তাড়াতাড়ি আইটিএ পেয়ে যান। যাতে করে আপনার বয়সের আপনি সম্পূর্ণ নাম্বারটা পান। গুরুত্বপূর্ণ। ওকে? আম আম যারা সাউন্ড শুনতে পাচ্ছেন না তাদের যেটা করতে হবে তাদের আপনার জয়েন উইথ অডিও করতে হবে। ও, এ এবং বি এর মধ্যে কি কোনো মেজর ভেরিয়েশন আছে কিনা? মেজর ভেরিয়েশন আছে। অনেক অনেক বড় ভেরিয়েশন আছে। সেম কোম্পানিতে ৪ থেকে ৫ বছর এক্সপেরিয়েন্স থাকলে ১৫ পয়েন্টস পাবো। ওইখানে যেভাবে পয়েন্ট আছে ঠিক সেভাবে। আপনি সেম কোম্পানিতে থাকা লাগবে এমন কোনো কথা নেই। আলাদা, আলাদা কোম্পানিতেও যদি আপনার ৩ বছর, ৪ বছর, ৫ বছর ধরেন আপনি ৩ টা কোম্পানিতে জব করেছেন। প্রত্যেকটাতে ২ বছর, ২ বছর, ২ বছর করে। তাহলে আপনি ফুল পয়েন্ট পেয়ে যাবেন। কোনো সমস্যা নেই। কিন্তু প্রত্যেকটাতেই এনওসি ক্যাটেগরি ও, এ অথবা বি ক্যাটেগরি ৩ ক্যাটেগরির মধ্যে আপনার জব থাকতে হবে। ঠিক আছে? ডক্টর বলছে ডক্টর ইঞ্জিনিয়ার এনওসি ক্যাটেগরি এনওসি তে এ ক্যাটেগরি তাই না? ইট ডিপেন্ডস তানিয়া, ইট ডিপেন্ডস। আপনি কোন ক্যাটেগরিতে ডিপেন্ডস। এনওসি নিয়ে ইনশাআল্লাহ আমি আমাদের পেজে ভিডিও আছে তারপর ইনশাআল্লাহ আমি আরেকদিন কথা বলে দিব।
আর আপনি যদি আমাদের স্টুডেন্ট হয়ে থাকেন, আমি জানি না আপনি আমাদের কোন ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকলে আপনি ক্লাসে কোশ্চেন করলে আমি এটা আপনার ক্লাসে সলভ করে দিবেন, আপনারটা কোনো সমস্যা নেই। ওকে ভাই, আমার হসপিটালিটি জব এর এক্সপিরিয়েন্স 4 থেকে 5 ইয়ার্স, বাট আমার সেম হোটেলে না, দুইটা হোটেলে, বাট আমার স্টাডি রিলেটেড জব না এটা। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে ভাইয়া আমাকে যদি এক্সপ্রেস এন্ট্রিতে আসতে হয়, তাহলে আমার 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 এক্সপ্রেস এন্ট্রি ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামে যদি আমাকে আসতে হয়, তাহলে আমার এডুকেশন অনুযায়ী কি আমার জব হইতে হবে? নো। কি বললাম? এখন আমি কি কথা বললাম? আমি বললাম যদি এক্সপ্রেস এন্ট্রি ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামে আমাকে আসতে হয়, তাহলে আমার এডুকেশন অনুযায়ী কি আমার জব হইতে হবে? নো, হইতে হবে না, হইতে হবে না। কিন্তু আপনার জবটা এনওসি ক্যাটাগরি ও, এ এবং বি ক্যাটাগরি হইতে হবে, সাথে সাথে এটা পেইড জব হইতে পারে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এরপরে আমি একটু সামনে যাই। আশরাফুল বলছে, আমি জানি না আশরাফুল বলছে 12 কেন, উনি কেন 12 বলছে? আমার ওয়াইফের পয়েন্ট কত লাগবে ফর 5 পয়েন্ট? আমি জানি না মেহেদি, আপনার কোয়েশ্চেন বুঝি নাই। আশরাফুল বলছে ও ক্যাটাগরি। ফাতেমা জোহরা বলছে 79, দ্যাট ইজ ভেরি গুড। প্রিয়া বলছে 68, ভেরি গুড। নিশা বলছে 70, ভাইয়া 72 হয়েছে। নাদিয়া আকবর বলেছেন মাশাআল্লাহ, খুবই ভালো। উইদাউট IELTS 66, which is really great and wonderful. আমি আইএলটিএস ছাড়া কিভাবে কাউন্ট করবো? আইএলটিএস ছাড়া তো আপনি কাউন্ট করতে পারবেন না। আইএলটিএস ছাড়া আপনার কাউন্ট করা সম্ভব না, আইএলটিএস দিয়ে কাউন্ট করতে হবে। নো প্রিয়া, আপনার এটা নিয়ে ওয়ারিড হওয়ার দরকার নেই। প্রিয়া, আপনার ওটা চেঞ্জ করতে হবে না। আপনি যে কোয়েশ্চেনটা করেছেন প্রিয়ার জন্য বলছি, আপনার এটা ওয়ারিড হওয়ার দরকার নেই, চেঞ্জ করা লাগবে না। অনেকে প্রিয়ার যে প্রশ্ন বলছেন যে ভাইয়া মানে আমার হাজবেন্ডের নামকে আমি চেঞ্জ করতে হবে কিনা? নো, পাসপোর্টে আমার নাম চেঞ্জ করতে হবে না। বাট পাসপোর্টের ব্যাপারটা এখানে একটু বলে দিই। আপনার পাসপোর্টে যে কয় মাস বা যে কয় বছর মেয়াদ আছে, ঠিক সেই কয় বছরে কিন্তু প্রথম দিকেই আপনি, যদি 6 মাসের মেয়াদ থাকে তাহলে 6 মাসে কিন্তু ভিসাটা পাবেন। ঠিক আছে, গুরুত্বপূর্ণ। এই জন্য আমি সবসময় বলি যে আপনার পাসপোর্ট রিনিউ করে এখন যে মেশিন রিনিউয়েবল পাসপোর্ট চলে আসছে সেখানে নিয়ে আসেন, এটা আপনার জন্য ভালো হবে। ওকে, রবিন বড়ুয়া বলছি স্টাডি নিয়ে তো কিছু বললেন না। রবিন বড়ুয়া, আপনার জন্য প্রথম লিসন যেটা, আপনার জন্য প্রথম লিসনটা হচ্ছে আপনাকে পেশেন্ট হইতে হবে। পেশেন্স থাকতে হবে আপনাকে, হ্যাঁ, পেশেন্স থাকতে হবে, যে ধৈর্য থাকতে হবে। আমি কি শেষ করে ফেলেছি? আমার পুরো ডিসকাশন শেষ করে ফেলেছি? না, শেষ করিনি। সো ইউ নিড টু ওয়েট, আপনাকে ওয়েট করতে হবে। ওকে, মেহেদি বলছে 48, উইদাউট IELTS 24, অ্যাডাপ্টেবিলিটি 5। তো মেহেদি আপনি যোগ করেন, দেখেন কত আসে। সানজিদা বলছে ইফ IELTS will be 9 then 79। সানজিদা, আপনি কেন ওয়েট করছেন? খুব চটপট করে IELTS এর পরীক্ষা দেন, প্রিপারেশন নেন, IELTS এর প্রিপারেশন নেন, পরীক্ষা দেন, ইনশাআল্লাহ আপনি চলে আসতে পারবেন। অবশ্যই ইসিএ করে ফেলা উচিত, অবশ্যই ইসিএ করে ফেলা উচিত as soon as possible। ওকে, IELTS 28, IELTS এ কিন্তু আপনি 28 অ্যাড করতে পারবেন না আশিক রহমান। কারণটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজে 2 ভাগে নাম্বার দিচ্ছে। 24 হচ্ছে আপনার ইংলিশ, আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজের জন্য ওখানে দিচ্ছে, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রেফারেন্স ল্যাঙ্গুয়েজ সেখানে 4 পয়েন্ট। সো ম্যাক্সিমাম পয়েন্ট আপনি ওখানে কাউন্ট করতে পারবেন 24। আচ্ছা, প্রোফাইল ক্রিয়েট করার সময় কি প্রুফ অফ ফান্ড কি 6 মান্থ হতে হবে? নো, একদমই না, একদমই না। প্রুফ একদিন থাকলেও চলবে, মানে আপনার ফান্ডটা একদিন আছে সেটা থাকলেও চলবে। আচ্ছা, এখন আপনি যেই দিন প্রোফাইল ক্রিয়েট না, আপনি আইটিএ পেয়ে গিয়েছেন, আইটিএ পেয়ে যাওয়ার পরে আপনি আপনার ডকুমেন্ট সব আপলোড করেছেন। যখন ডকুমেন্ট সব আপলোড করবেন তখন অবশ্যই তো আপনি আপনার ব্যাংক স্টেটমেন্টটা আপলোড করবেন, তাই না? তাহলে ব্যাংক স্টেটমেন্ট যখন আপলোড করবেন, তখন ব্যাংক স্টেটমেন্ট যখন আপলোড করবেন তখন আপনাদের ব্যাংক থেকে স্টেটমেন্ট আনা লাগবে, তাই তো? ধরেন আপনি 24 তারিখে সবকিছু আপলোড করছেন, আপনার ফান্ডটা ঢুকেছে 23 তারিখে, কোনো সমস্যা নাই। 23 তারিখে ফান্ড ঢুকেছে, তাদের সমস্যা কি? ঢুকতেই পারে। 23 তারিখ ফান্ড ঢুকেছে, ওকে ফ্যান্টাস্টিক। 23 তারিখে আমার টাকাটা ব্যাংকে ঢুকেছে, আমি সেই স্টেটমেন্টে শো করেছি। বাট আমার ব্যাংকের অ্যাকাউন্টটা পুরনো, 6 মাসের স্টেটমেন্ট আমার দেওয়া লাগবে। কয় মাসের স্টেটমেন্ট দেওয়া লাগবে? 6 মাসের স্টেটমেন্ট। 6 মাসের স্টেটমেন্ট, এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে আমার গতকাল কি টাকাটা ঢুকেছে। নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট। এখন ইমিগ্রেশন অফিসার যদি আপনাকে কোয়েশ্চেন করে যে একদিন আগে তুমি টাকাটা কিভাবে অ্যারেঞ্জ করলা, কিভাবে পেলা, তখন আপনাকে লেটার অফ এক্সপ্লেনেশন সাবমিট করতে হবে, তখন, প্রথমে নয় কিন্তু। সো প্রুফ অফ ফান্ড নিয়ে কোনো ওয়ারিড হওয়ার দরকার নেই, ঠিক আছে? কন্ট্রাকচুয়াল জব হলে কি প্রবলেম হবে? নো, হবে না, বাট এটা পেইড হতে হবে।
রাশিদ আক্তার বলছে 44 উইদাউট আইএলস। সো আইএলস এ ভালো করেন, আইএলস এ ভালো করতে হবে, নাহলে 24 যদি পান তাহলে 68। দেখেন রাশিদ আক্তার, আপনি যদি আইএলস এ 24 ক্যারি করতে পারেন, তো সিলভি 9 যদি ক্যারি করতে পারেন তাহলে আপনার 68 হয়ে যাবে, আপনি এলিজিবল হয়ে যাবেন অ্যাপ্লাই করার জন্য। সো ইউ হ্যাভ এ ভেরি বিগ চান্স, রাশিদ আক্তারের জন্য বলছি। ওকে, দীপ সরকার বলছে ভাইয়া উইদাউট আইএলস 48, ভেরি গুড। তাহলে তো আপনি আইএলস এ 22 স্কোর, মানে 23 অথবা 24 স্কোর করলে তো অনেক দূর এগিয়ে যাবেন। আমি অনেকের ভালো স্কোর দেখছি। try join the depend 4 years, that's good. এনওসি জবের ক্যাটাগরিতে পড়বো কিভাবে, বুঝবো কিভাবে? প্রিয়া, আমি যেটা বলছি, এনওসির ব্যাপারটা আমরা আমাদের স্টুডেন্টদেরকে সরাসরি হেল্প করি তাদের এনওসি ঠিক করার জন্য। কোন ক্যাটাগরিতে সে পড়বে তাদেরকে আমরা সরাসরি আলাদাভাবে হেল্প করি ব্যাপারটা। এখন ওইটা তো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, একটা ক্রুশাল ব্যাপার ওইটা। ওইটা তো ওভারঅল ডিসকাশন করলে কেউই বুঝবে না, ঠিক আছে? আমি দেখাই দিব আজকের ক্লাসের শেষের দিকে, আমি দেখাই দিব যে কিভাবে এনওসিটা আপনারা দেখতে পাবেন বা কিভাবে এনওসিটা বুঝতে হয় সেটা দেখা যায়, ট্রাই করব, বাট ইজ ভেরি ক্রিটিক্যাল একটা পয়েন্ট ওখানে, ঠিক আছে? আমির ইসলাম বলছে সিলভি 8, ভেরি গুড, সবার ভালো স্কোর আমি দেখতে পাচ্ছি। তরিকুল ইসলাম বলছে যে ভাইয়া আমার রিডিউস হলো আমার বাপা এর খালা, ক্যান আই গেট পয়েন্টস? ইয়েস, ইউ ক্যান গেট পয়েন্টস। তানিয়া, ইউ ক্যান গেট পয়েন্টস। তরিকুল বলছে ভাইয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল টিচিং এক্সপিরিয়েন্স 3 বছর, হাউ মাচ পসিবিলিটি ইনভেস্টমেন্ট? 100 possibilities. Tariqul Islam, 100 possibility for you. Okay, that's very good guys, খুব ভালো। আমি দেখতে পাচ্ছি অনেকের ভালো স্কোর আসছে, মাশাআল্লাহ, এটা খুবই ভালো। হ্যাঁ, আপনারা যারা পরবর্তীতে ভিডিওটা দেখবেন তারাও কিন্তু ক্যালকুলেশনটা করবেন। ওকে, ফাতেমা তুজা, আমি ইউনিভার্সিটি লেকচারার। ফাতেমা তুজা, ইউ আর ডুইং রিয়েলি ওয়েল। আপনি তাড়াতাড়ি আইএলটিএস এর প্রিপারেশনটা কমপ্লিট করে তাড়াতাড়ি অ্যাপ্লাই করেন। ওকে, মোমিন আক্তার বলছে উইদাউট আইএলটিএস 46, ইউ সো আইএলটিএস তাড়াতাড়ি কমপ্লিট করেন, আইএলটিএস তাড়াতাড়ি কমপ্লিট করেন। সৈয়দ শামসুন্নাহার বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মিটিং এ লেট হয়ে গিয়েছে, হাউ ক্যান আই কাউন্ট মাই নাম্বার উইদাউট আইএলটিএস? শামসুন্নাহার আপু, এত বড় একটা ডিসকাশন আপনি মিস করেছেন যে এখন ওটা যদি আমি আপনার জন্য বলতে চাই, ইট উড বি আ ভেরি হ্যাকটিক থিং ফর অল অফ ইউ। ওকে, কারণ এর পরে আমাদের একটা অনেক বিশাল একটা আলোচনা আসতেছে, অনেক বিশাল একটা আলোচনা আসতেছে। সেই আলোচনাটা আমি যাব। আমি আপনারা দেখতে পেলাম আপনারা সবাই খুব ভালো করেছেন, আপনাদের স্কোরটা খুব ভালো এসেছে, আলহামদুলিল্লাহ, সবাই খুব ভালো করেছেন, সবার স্কোর খুব ভালো আসছে। এখন শুধুমাত্র আপনাদের আইএলটিএস প্রিপারেশনটা দরকার, ইসিএটা কমপ্লিট করা দরকার, এবং এনওসি ক্যাটাগরিটা ঠিক মতন আপনাদেরকে মানে এটাকে যাচাই করা দরকার, সো দ্যাট আপনি এটার জন্য খুব ভালো একটা কাজ করতে পারেন। এরপরে আরেকটা কাজ করব, আমি স্টাডি পারমিটের কথায় যাওয়ার আগে আমাদের আরেকটা ক্যালকুলেশন আছে, যে ক্যালকুলেশনটা আমি সবাইকে করে দেখাবো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যালকুলেশন, সেটা হচ্ছে এটা। ওকে, সো কম্প্রিহেনসিভ র্যাঙ্কিং সিস্টেমের মধ্যে এই যে ক্যালকুলেশনটা আছে, এই ক্যালকুলেশন আমি সবাইকে দেখাবো। আপনারা সবাই হাতের মধ্যে খাতা কলম রাখেন, এখন সবাই হাতে খাতা কলম রাখেন, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। খাতা কলম না রাখলেও হবে, জাস্ট এটা বোঝা ট্রাই করেন, এটা খাতা কলম রাখেন না, জাস্ট বোঝা ট্রাই করেন। এখানে কম্প্রিহেনসিভ র্যাঙ্কিং সিস্টেমের পয়েন্টটা কিভাবে কাউন্ট হয় সেটাও একটুখানি বলে দিচ্ছি। ওকে, যারা যারা লেট করেছেন তাদের জন্য তো অ্যাকচুয়ালি আমি কিছু বলতে পারছি না এই মোমেন্টে। ফারহানা বিনতে কবির বলছেন আই হ্যাভ নো জব এক্সপিরিয়েন্স, আই জাস্ট কমপ্লিট মাই ব্যাচেলর, সো মাই স্কোর ইজ ফর। হ্যাঁ, গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি, গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। যাদের অ্যাকচুয়ালি কোনো জব এক্সপিরিয়েন্স নাই তারা কিন্তু আপনারা এক্সপ্রেস এনডিতে কিন্তু মানে আসলে আই এম সরি টু সে, আই এম রিয়েলি সরি টু সে, তাদের কিন্তু এক্সপিরিয়েন্স আসলে হবে না। কারণ এক্সপ্রেস এনডিতে হওয়ার জন্য, ইমিগ্রেন্ট হিসেবে আসার জন্য আপনার এডুকেশন, আইএলটিএস, জব এক্সপিরিয়েন্স মাস্ট থাকতে হবে, মাস্ট থাকতে হবে। এখন জব এক্সপিরিয়েন্স যদি না থাকে তাহলে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মানে এক্সপ্রেস এনডিতে আসলে অ্যাপ্লাই করাটা মানে এলিজিবল হচ্ছে না। সো আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি জব এক্সপিরিয়েন্স গ্যাদার করেন, সাথে সাথে আপনি ইসিএটা কমপ্লিট করেন, সাথে সাথে আইএলটিএস প্রিপারেশনটা গুছান, আপনার ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। এখন কারো জব এক্সপিরিয়েন্স নাই, অথবা কারো আইএলটিএস উঠাতে অনেক টাফ হয়ে যাবে, তাই না? কারো লেখাপড়া অথবা অনেক গ্যাপ আছে, অথবা তারা জবে এতটাই তারা বিজি, তারা আসলে আইএলটিএস সিএলবি 9 তাদের জন্য টাফ হয়ে যাবে, তাই না? তখন তাদের জন্য স্টাডি ভিসা নিয়ে কথা বলবো আজকে এই কথার শেষের দিকে, তখন আমি তাদের জন্য স্টাডি ভিসা নিয়ে কথা বলবো যে স্টাডি ভিসা কিভাবে আসতে পারেন। কিন্তু তার আগে আরেকটা ব্যাপার আছে, আমি কোয়েশ্চেন আবার পরে নিব, এখন আর কোয়েশ্চেন নিব না, কোয়েশ্চেন পরে নিব, সবাই কোয়েশ্চেন হোল্ড করেন, পরবর্তীতে কোয়েশ্চেন করবেন। এখন আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সবার সাথে, সেটা হচ্ছে 1200 পয়েন্টের একটা হিসাব আছে, 1200 পয়েন্ট। এই 1200 পয়েন্টের হিসাবটা আমি আপনাদের সবাইকে এখন বুঝিয়ে দিব, খুব গুরুত্বপূর্ণ।
1200 পয়েন্টের যে হিসাবটা, এইটা আপনাদের বিশাল কাজে লাগবে। লিটারালি এটা আপনাদের অনেক 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 বেশি কাজে আসবে এই 1200 পয়েন্টের হিসাবটা। সো এইটা আমি করব, জাস্ট গিভ মি আ মোমেন্ট। তার আগে আমি এটা একটু ডাউনলোড করে নিই আমার জন্য, সুবিধার জন্য, এটা আমার জন্য বেটার হবে। ওকে, সো 1200 পয়েন্টের যে হিসাবটা আছে সেই হিসাবটা আমাদের জন্য লাগবে। জাস্ট গিভ মি আ মোমেন্ট, লেট মি ওপেন দ্যাট। ওকে, দ্যাটস ফ্যান্টাস্টিক। এটা ওপেন হয়ে গেল, ফ্যান্টাস্টিক। এইটা, এই 1200 পয়েন্টের হিসাবটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি বলবো। দেখেন 1200 পয়েন্টের যে হিসাবটা আমাদের সামনে আছে এখন, আমি দুইটা পেজ করে নিই, তাহলে হয়তোবা 2 পেজেস করে দেওয়া আছে। ওকে, ফ্যান্টাস্টিক। 1200 পয়েন্টের হিসাব। আচ্ছা, তো 1200 পয়েন্টের হিসাবটা প্রথম পয়েন্ট, প্রথম ভাগ যেটা আসে সেটা হচ্ছে কোর অথবা হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টরস। আচ্ছা, এখানে দুই ভাগে নাম্বার দিবে, স্পাউস সহ, স্পাউস ছাড়া। স্পাউস সহ, স্পাউস ছাড়া, স্পাউস দিয়ে নাম্বার, স্পাউস ছাড়া নাম্বার, এই দুই ভাগে নাম্বার আসবে। সো প্রত্যেকটা পোর্শনে যখন আমি কথা বলবো এই ভাগে, তখন প্রত্যেকটা পোর্শনে কিন্তু স্পাউস সহ, স্পাউস ছাড়া নাম্বারটা আসবে। জাস্ট খেয়াল করেন, এই মুহূর্তে নোট নেওয়ার দরকার নেই, জাস্ট খেয়াল করেন সবাই। দেখেন, বয়সের জন্য, বয়সের জন্য স্পাউস সহ 100 পয়েন্ট ম্যাক্সিমাম। বয়সে, কত বয়সে কার কত নাম্বার আসবে এখানে সেটাও বলে দিব, সমস্যা নেই। আগে প্রথমে সামারাইজটা বোঝেন, সামারিটা কি। তো বয়সের জন্য যদি আপনি স্পাউস সহ হয় তাহলে মানে সবচেয়ে বেশি নাম্বার পেতে পারেন 100, স্পাউস ছাড়া হলে 110, স্পাউস ছাড়া হলে 110। লেভেল অফ এডুকেশন, যদি স্পাউস সহ হয় সর্বোচ্চ পয়েন্ট পেতে পারেন 140, যদি স্পাউস ছাড়া হয় সর্বোচ্চ পয়েন্ট পেতে পারেন 150। আচ্ছা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি স্পাউস সহ হইলে 150, স্পাউস ছাড়া হলে 160। ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপেরিয়েন্স, যেটা অ্যাকচুয়ালি বেসিক্যালি আপনার কারো থাকবে না। সো ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপেরিয়েন্স 70 পয়েন্ট স্পাউস সহ হলে, স্পাউস ছাড়া হলে 80 পয়েন্ট। এখন কথা হলো ভাইয়া তাহলে তো বিয়ে না করেই ভালো করতাম, বিয়ে করে দেখলাম যে নাম্বারই কমে যাচ্ছে। নো, একদমই না কিন্তু। কারণ পরবর্তীতে দেখবেন যে আপনার স্পাউসের কারণে আপনার পয়েন্ট যোগ হচ্ছে, মিনিমাম 40 পয়েন্টস ওখানে যোগ হওয়ার একটা চান্স থাকে স্পাউস থাকলে পরে। সেটা ব্যাখ্যা করে দিচ্ছি পরবর্তীতে, দেখেন গুরুত্বপূর্ণ পয়েন্ট। ওকে, এরপরে আমাদের যে ঘরটা আছে আমাদের জন্য, এখানটা আমরা দেখতে পাচ্ছি সেই ঘরটা, সেই ঘরটা হচ্ছে, আমি এটা একটু ঠিক করে দিই, সিঙ্গেল পেজে নিয়ে আসি। পারফেক্ট। সো বি, স্পাউস অথবা কমন লর কারণে, স্পাউসের কারণে আপনার দেখেন ম্যাক্সিমাম 40 পয়েন্টস আপনি যোগ করতে পারবেন, ম্যাক্সিমাম 40 পয়েন্টস আপনার যোগ হবে। তার লেভেল অফ এডুকেশন, তার এডুকেশনের জন্য 10 পয়েন্ট, তার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির জন্য 20 পয়েন্ট, আর তার যদি ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে 10 পয়েন্ট যোগ হবে। সো যারা বিয়ে শাদী করেছেন, ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স তো থাকবে না, সেক্ষেত্রে 10 যোগ 20 টোটাল 30 পয়েন্ট কিন্তু আপনার এখানে যোগ হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। ওকে, এবার এবার যোগ করলে দেখেন, কোর হিউম্যান ক্যাপিটাল প্লাস স্পাউস অফ কমন ল পার্টনার, এই দুটো পয়েন্ট যোগ করলে ম্যাক্সিমাম 500 পয়েন্ট আসতে পারে, ম্যাক্সিমাম 500 পয়েন্ট আসতে পারে। কিভাবে আমি আবারও বলছি, এই যে এই প্রথম ঘরটা, এই ঘরটা যোগ করলে, এইটা যোগ করলে এবং এটা যোগ করলে যদি আমরা আলাদা করে যোগ করি, ম্যাক্সিমাম আমাদের কত পয়েন্ট আসতে পারে? 500 পয়েন্ট আসতে পারে। এবার সি নাম্বার একটা পয়েন্ট আছে, স্কিল ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টরস, ম্যাক্সিমাম 100 পয়েন্টস। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এডুকেশন দেখেন, উইথ গুড অথবা স্ট্রং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অ্যান্ড এ পোস্ট সেকেন্ডারি ডিগ্রি, আইএলস এর ভালো স্কোর এবং একটা পোস্ট সেকেন্ডারি ডিগ্রি। কি বললাম? আইএলস এর ভালো স্কোর এবং আপনি একটা মাস্টার ডিগ্রি, কত পয়েন্ট দিবে আপনাকে? 50 পয়েন্ট দিবে। এই 50 পয়েন্টটা মোস্ট অফ দ্য কেসেস স্টুডেন্টরা মিস করে, মোস্ট অফ দ্য স্টুডেন্টরা এই 50 পয়েন্ট মিস করে। কি বললাম আবারও? মোস্ট অফ দ্য স্টুডেন্ট ফ্রম বাংলাদেশ, অর মোস্ট অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ফ্রম বাংলাদেশ, দে মিস দিস 50 পয়েন্টস। এই 50 পয়েন্টস মিস করে, এই 50 পয়েন্টস তারা মিস করে। কেন মিস করে? এখানে যে বলেছে উইথ গুড অথবা স্ট্রং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস প্রফিসিয়েন্সি, ইট মিনস দ্যাট ইউ মাস্ট গেট CLB 9। এটা কি মিন করে? অবশ্যই অবশ্যই আপনাকে CLB 9 পাইতে হবে। সাথে সাথে আপনার যদি মাস্টার্স ডিগ্রি থাকে দেন আপনি 50 পয়েন্ট পেয়ে যাবেন। এটা আমি দেখাবো আজকে, এটা আমি আপনাদেরকে দেখাবো যে 50 পয়েন্ট কতটা বুস্ট আপ করে অ্যাকচুয়ালি। ঠিক আছে, ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে এন্ড পোস্ট সেকেন্ডারি ডিগ্রি যদি থাকে তাহলে 50 পয়েন্ট যোগ হবে। যেটা এই 50 পয়েন্ট, পরবর্তী 50 পয়েন্ট যেটা, এটা অ্যাকচুয়ালি আপনাদের কারো আসবে না, কিন্তু প্রথম 50 পয়েন্ট যেটা আমি বলছিলাম বারবারে, এই পয়েন্টটা আপনারা সবাই পেতে পারেন। বাট এই পয়েন্টটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি আপনারা পাওয়ার কোনো চান্স নেই, কারণ বাংলাদেশ থেকে এই পয়েন্টটা পাওয়া যাবে না অ্যাকচুয়ালি। কেমন? আচ্ছা, এরপরে
ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটা গুরুত্বপূর্ণ, এইটা আপনারা সবাই পাবেন, দেখেন foreign work experience with good অথবা strong official language proficiency, Canadian language benchmark CLB 7 or higher, and foreign work experience, you will get 50 points. Okay, you will get 50 points. With Canadian work experience foreign, এটা আপনারা পাবেন না কেউ, তাহলে এখানে 50 পয়েন্ট পাইলেন আর এখানে কিন্তু 50 পয়েন্ট পাইলেন। এই 50 প্লাস 50 100 পয়েন্ট, এই 100 পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই 100 পয়েন্ট কিন্তু মিস করা যাবে না। এই 100 পয়েন্ট পেতে হলে আপনাকে কি করতে হবে? সিলবি 9 কিন্তু টার্গেট করতে হবে, আইএলটিএস এটা ভালো স্কোর টার্গেট করতে হবেই আপনাকে। আর সার্টিফিকেট অফ কোয়ালিফিকেশন, এটা এখান থেকে পাওয়া যায় 50 পয়েন্টস, ওইটা বেসিক্যালি আপনার বাংলাদেশ থেকে আসলে পাওয়া সম্ভব না। তাহলে এবার যদি আপনি ক্যালকুলেশন করেন সবগুলো পয়েন্ট এ বি সি, যদি সবগুলো পয়েন্ট যদি ক্যালকুলেট করেন, অর্থাৎ কোর অথবা হিউম্যান ক্যাপিটাল পয়েন্ট যোগ স্পাউসের পয়েন্ট যোগ স্কিল ট্রান্সফারেবিলিটি পয়েন্ট যদি যোগ করেন, তাহলে এই সবগুলো পয়েন্ট যোগ করে আসবে 600 পয়েন্ট। বেসিক্যালি এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলের মধ্যে আপনার এই 600 পয়েন্টের উপরে আসলে মানে সবাই ফাইট করে, এই 600 পয়েন্ট নিয়ে সবাই অ্যাকচুয়ালি ফাইট করে। আচ্ছা, 600 পয়েন্টের মধ্যে বলবো যে বেসিক্যালি ওই 50 পয়েন্ট 100 পয়েন্ট তো বাদ যায়, 500 পয়েন্টের মধ্যে সবাই ফাইট করে, আসলে 500 পয়েন্টের মধ্যে সবাই ফাইট করে। এখন দেখেন আরেকটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা কি? সেই পয়েন্ট হচ্ছে অ্যাডিশনাল কিছু পয়েন্ট আছে আমাদের জন্য এখানে। দেখেন প্রথম পয়েন্ট, ব্রাদার অর সিস্টার লিভিং ইন কানাডা যদি থাকে, সিটিজেন অফ পার্মানেন্ট রেসিডেন্ট, তাহলে 15 পয়েন্ট। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ স্কিল 50 পয়েন্টস। পোস্ট সেকেন্ডারি এডুকেশন ইন কানাডা 30 পয়েন্টস। অ্যারেঞ্জড এমপ্লয়মেন্ট 200 পয়েন্ট। প্রভিন্সিয়াল নমিনেশন যদি পায় কেউ 600 পয়েন্ট পেয়ে যাবে। তাহলে এই যে ঘরটা ডি নাম্বার ঘর, এই ডি নাম্বার ঘরে মোস্ট অফ দ্য কেসেস আমাদের পয়েন্ট আসে না। মোস্ট অফ দ্য কেসেস বাংলাদেশি পার্টিসিপেন্টদের অ্যাপ্লিকেন্টদের পয়েন্ট এই ডি নাম্বার ঘরে আসে না। ব্রাদার এন্ড সিস্টার সাধারণত থাকে না। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ স্কিল থাকে না। পোস্ট সেকেন্ডারি এডুকেশন কানাডায় লেখাপড়া নাই। অ্যারেঞ্জ এমপ্লয়মেন্ট, কানাডা থেকে কোনো এমপ্লয়মেন্ট পাইছি? নো। প্রভিশনাল নমিনেশন পাইছি? নো। তাহলে এই যে পয়েন্টটা থাকে, এই পয়েন্টটা কিন্তু মোস্ট অফ দ্য কেসেস থাকে না। না থাকার ফলে কিন্তু এই ডি নাম্বার ঘরে কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে স্টুডেন্টরা নাম্বারটা পায় না। সো যারা পায়, যারা এখানকার অ্যাসিস্ট্যান্ট যারা পেয়ে থাকে, তাদের জন্য কিন্তু এখানে একটা বিশাল একটা পয়েন্ট। তবে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, অনেকে বলে না যে আইএলটিএস এ কম স্কোর, পিএনপিতে অ্যাপ্লাই করেন, পিএনপিতে অ্যাপ্লাই করেন। আরে ভাই, পিএনপিতে যে অ্যাপ্লাই করব, পিএনপিতে অ্যাপ্লাই করা মানে হচ্ছে আমি ওই প্রভিন্সের পোর্টালে আমার প্রোফাইলটা সাবমিট করে রেখেছি। তারা যদি আমাকে নমিনেট করে, তাদের জব ইন ডিমান্ড লিস্ট অনুযায়ী যদি আমার জবটা মিলে যায়, তারা যদি আমাকে নমিনেট করে, তখন আমি 600 পয়েন্ট ক্যারি করব। স্ক্রিনে যে 600 পয়েন্ট দেখতে পাচ্ছেন, প্রভিন্সিয়াল নমিনেশন যে পয়েন্টটা, এই 600 পয়েন্ট আমি তখন ক্যারি করব। তখন আমার স্কোর কিন্তু অনেক উপরে চলে যাবে। তখন আমি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে কিন্তু চলে আসতে পারবো। এটাও আমি ভেঙে ভেঙে দেখাই দিব আজকে, একদম সরাসরি দেখাবো যে কিভাবে এই পয়েন্টটা ওখানে অ্যাড হয়। ওকে, এরপরে একটু আগে যে ভাগগুলোর কথা বলেছি, প্রত্যেকটা ভাগের এবার ডিসক্রিপশন দিব, আলাদা আলাদা ডিসক্রিপশন দিব। দেখেন সিআরএস স্কোর কি হবে? কোর অথবা হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টরস, যেটা স্পাউস সহ 460 পয়েন্ট, স্পাউস ছাড়া 500 পয়েন্ট পেতে পারেন। বয়সের কারণে এই পয়েন্টটা দেখেন, বয়সের কারণে আপনারা সবাই খেয়াল করে দেবেন এই জায়গাটার মধ্যে, যাদের বয়স অ্যাকচুয়ালি 20 থেকে 29 বছরের মধ্যে আছে, যাদের বয়স অ্যাকচুয়ালি 20 থেকে 29 বছর, তারা কিন্তু সবচেয়ে বেশি পয়েন্ট ক্যারি করছে, সবচেয়ে বেশি পয়েন্ট ক্যারি করছে। যারা 30 বছর, একদম 30-এর ঘরে যারা আছে, তারা 5 পয়েন্ট কমে যাচ্ছে, এখান থেকে 5 পয়েন্ট কমে যাচ্ছে। অর্থাৎ প্রত্যেক বছরে আপনার জন্য 5 পয়েন্ট কমে যাচ্ছে এখানে। এই পয়েন্টটা কিসের ভিত্তিতে পয়েন্ট? 1200 পয়েন্টের যে হিসাবটা, সেই 1200 পয়েন্টের কথা বলছে। আগের কিন্তু 68 এর কথা বলছি না, ওটা তো ছিল, এটা 1200 পয়েন্টের কথা বলছি আমি। তো এই জায়গাটা খেয়াল করেন, প্রত্যেক বছরে 5 পয়েন্ট করে কমে যাচ্ছে এখানে, তাই না? কমে যাচ্ছে, পয়েন্টগুলো কিন্তু কমে যাচ্ছে আসলে। এই যে পয়েন্ট যে কমে যাচ্ছে বছর বাই বছর, এখন আপনি আইএলটিএস প্রিপারেশন নিতে যত দেরি করবেন, আপনি ইসিএ করাতে যত দেরি করবেন, আপনি পয়েন্ট তত কমে যাবে। ইউ নো লাইক হোয়াট, অনেক স্টুডেন্টরা 468 এসে বসে আছে গত 2 বছর ধরে, 2 বছর ধরে 468 এসে বসে আছে। আর আইএলটিএস সিআরএস এর নিচে নামছি না, 469 এ আসছে লাস্ট। সো ইউ নো লাইক কি হচ্ছে। সো এক পয়েন্ট কত গুরুত্বপূর্ণ, এক পয়েন্ট কত গুরুত্বপূর্ণ। দেখেন বয়স করতে 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 একদম 44 বছর পর্যন্ত থাকবে, 45 বছর অথবা তার বেশি হলে আপনি আর কোনো পয়েন্ট এখান থেকে ক্যারি করতে পারছেন না। ওকে, এডুকেশনটা গুরুত্বপূর্ণ, এগুলো আমি এখানে ভেঙে ভেঙে লিখে দিয়েছি সবার জন্য, যে মোস্ট অফ দ্য কেসেস আপনারা এই ঘরে মোস্ট অফ দ্য কেস এই ঘরে অথবা এই ঘরে অথবা এই ঘরে থাকবেন। আর ডক্টর যারা আছেন তারা তো এই ঘরে থাকবেন। আসলে ডক্টর যারা ডক্টর লেভেল ইউনিভার্সিটি ডিগ্রি পিএইচডি যারা,
তাদের জন্য এই ভাগটা দেখেন। ব্যাচেলর ডিগ্রিতে আপনার মোস্ট অফ দ্য কেসে যদি ব্যাচেলর ডিগ্রি পান অথবা 3 or more years এর প্রোগ্রাম ইন ইউনিভার্সিটি, তাহলে 112 পয়েন্ট, 120 পয়েন্ট উইথ স্পাউস, উইদাউট স্পাউস, তাই না? 2 or more ডিগ্রি যদি থাকে 119 পয়েন্ট, 128 পয়েন্ট থাকবে, তাই না? মাস্টার্স ডিগ্রি যদি করা থাকে তাহলে 126 পয়েন্ট, 135 পয়েন্ট। এইটা গুরুত্বপূর্ণ। এই মাস্টার্স এর এই 126 পয়েন্ট এবং এই 135 পয়েন্ট, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। এই জায়গাটা আপনাদের ইসিএ নির্বাচনের ব্যাপারে খুবই কেয়ারফুল থাকতে হবে, যাতে করে আপনি ইসিএ বডি যেটা নির্দিষ্ট করবেন সেখান থেকে যেন আপনি মাস্টার্স লেভেল সমমানটা পান। এটা গুরুত্বপূর্ণ আপনার এডুকেশন অনুযায়ী, তাই না? এটা মাথায় রাখতে হবে আমাদের জন্য। আচ্ছা, এরপরে কি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের জন্য যে নাম্বারটা আছে সেই ভাগটা এখানে বলে দিয়েছে। সিলভি 9 পাইলে কত, বাদ বাকি স্কোর পাইলে কত। আচ্ছা, এরপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য, স্পাউসের জন্য নাম্বার কত। ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য আমাদের নাম্বারটা আসবে না। তারপরে খুব গুরুত্বপূর্ণ, স্পাউস অথবা কমন ল পার্টনারের যে পয়েন্টগুলো যুক্ত হবে, বি নাম্বার যেটা ছিল পয়েন্ট আমাদের, সেই জিনিসটা দেখা যাবে। তার এডুকেশনের জন্য 10 পয়েন্ট যোগ হবে। তার এডুকেশনের জন্য আমি আগেই বলেছিলাম যে আপনার স্পাউসের এডুকেশনের জন্য 10 পয়েন্ট যোগ হবে। অনেকে বলে ভাইয়া আমি শুধু ইসিএ করব, আমার ওয়াইফের কি ইসিএ করার প্রয়োজন আছে? 100% ইসিএ করার প্রয়োজন আছে, ঠিক আছে? কারণ এখানে 10 পয়েন্ট রয়ে গিয়েছে। যদি মাস্টার সমমান পায় 10 পয়েন্ট আপনি পেয়ে যাচ্ছেন। যদি মাস্টার সমমান না পায় তাহলে 9 পয়েন্ট পেয়ে যাচ্ছেন। খুবই গুরুত্বপূর্ণ এটা, খুবই গুরুত্বপূর্ণ এটা। ইভেন 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 আমি তো বলবো যে কারো যদি ইন্টারমিডিয়েটও পাস থাকে, তাহলেও তার কি করা দরকার, ইসিএ করা দরকার। কারণ 2 পয়েন্ট এখানে ক্যারি করা যাচ্ছে। এই 2 পয়েন্ট, অনেকে 10 লক্ষ টাকা নিয়ে বসে আছে 2 পয়েন্ট পাওয়ার জন্য। 10 লক্ষ টাকা নিয়ে বসে আছে মিনিমাম, ঠিক আছে? সো এটা করলে কিন্তু আপনাদের অনেক বেশি লাভ হয়ে যাচ্ছে। এরপরে ওয়াইফের বা স্পাউসের আইএলটিএস কি করাবো? 100% করাবেন। কারণ ওয়াইফ যদি আইএলটিএস এ ভালো স্কোর করে, নাম্বার আছে সিএলবি 7 or 8, 3 পয়েন্ট যোগ হয়ে যাইতেছে। ম্যাক্সিমাম আপনার এখানে 20 পয়েন্ট আসবে, এটা আমি দেখাই দিব কিভাবে। আর সিএলবি 9 পেলে 5 পয়েন্ট যোগ হয়ে যাচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ এটা, খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এজন্য স্পাউসেরও আইএলটিএস করা জরুরি। আচ্ছা, স্পাউসের ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপেরিয়েন্স তো মোস্ট অফ দ্য কেসেস আপনাদের থাকবে না যারা বাংলাদেশে আছেন, কারণ বাংলাদেশে বসে তো আপনি কানাডায় ওয়ার্ক এক্সপেরিয়েন্স নিতে পারবে না। সো এই ঘরটা যোগ হবে না। তাহলে এবার যোগ করতে হচ্ছে কোর হিউম্যান ক্যাপিটাল প্লাস স্পাউসের নাম্বার যোগ করে যেটা আসে সেটা। এবার আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, স্কিল ট্রান্সফারেবিলিটি। এইখানে 100 পয়েন্টস এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ আসে। সেই কাজটা কি? খুব ভালোভাবে খেয়াল করে দেখেন, খুবই ভালোভাবে খেয়াল করে দেখেন। সিএলবি 0.9, সিএলবি 7, ঠিক আছে? সিএলবি 9 পাইতে হবে যে কোনো একজনের, মাস্ট। আচ্ছা, যদি পায় এবং যদি তাদের এই এই ঘরটা যদি থাকে, এই দুইটা ঘর যদি থাকে অথবা এটা যদি থাকে, দেখেন 25 পয়েন্টস, 50 পয়েন্টস, হিউজ নাম্বার, হিউজ নাম্বার এটা। কিন্তু এই নাম্বারটা পেতে হলে, এই ট্রান্সফারেবিলিটি যে নাম্বারটা আছে, এই নাম্বারটা পেতে হলে আপনাকে আইএলটিএস ভালো করতে হবে। আইএলটিএস ভালো না করলে এই নাম্বারটা আবার যোগ হচ্ছে না। আইএলটিএস ভালো না করলে এই নাম্বারটা যোগ হচ্ছে না। আমি দেখাবো এটা যে আইএলটিএস স্কোর চেঞ্জ করলে কিভাবে আপনার আপনার চান্স অনেক বেড়ে যায়। এটা আমি ইনশাআল্লাহ দেখাবো একটু পরে, ঠিক আছে? সো আইএলটিএস এর স্কোর হলেই এই পয়েন্টটা যোগ হবে। আচ্ছা, ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপেরিয়েন্স তো আমাদের কাছে নাই এখন, ওকে? এরপর যে পয়েন্টগুলো ক্যালকুলেশন হচ্ছে সেটাই, আর কিছু না। যে ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স খেয়াল করে দেখেন। আবার আইএলটিএস এ ভালো করলে, আবারও বলছি, আইএলটিএস এ ভালো করলে, যদি আপনি আইএলটিএস এ ভালো করে থাকেন, আইএলটিএস যদি ভালো করে থাকেন তাহলে আপনার নাম্বার বাড়বে, তাহলে আপনার নাম্বার বাড়বে। আইএলটিএস এ ভালো না করলে কিন্তু নাম্বার কমে যাচ্ছে, নাম্বার কমে যাচ্ছে। এই জায়গাটায় দেখেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স এর জন্য আলাদা নাম্বার আছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স এর জন্য আলাদা নাম্বার আছে, কিন্তু আইএলটিএস এর স্কোর ভালো প্লাস ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তার জন্য আলাদাভাবে এখানে নাম্বার যোগ হচ্ছে। যে এই জায়গাটা আপনাদের মাথায় রাখতে হবে। এই জন্য বারবার আমি সব স্টুডেন্টদেরকে বলি আইএলটিএস স্কোর ভালো করেন। আইএলটিএস স্কোর ভালো করলে আপনার জন্য চান্সেস অনেক বেড়ে যায়। আচ্ছা, অ্যাডিশনাল পয়েন্টস, ভাই বোন, তারপরে এমপ্লয়মেন্ট, এই জিনিসগুলো যদি থেকে থাকে তাহলে এই পয়েন্টটা যোগ হয় এই জায়গাটার মধ্যে, ঠিক আছে? যে এই পয়েন্টটা ডি, ডি পোর্শন, অ্যাডিশনাল পয়েন্ট যেগুলো আমি বলেছিলাম। এই যে বললাম, এই পয়েন্টটা, যে মাত্র যে আমি পয়েন্টটা ডিসক্রাইব করলাম, এই পয়েন্টটা কিভাবে ভাইয়া আমরা যাচাই করব, কিভাবে আমরা ভাইয়া এটা বুঝবো, বা কিভাবে কি করব, এইটা যদি একটু দেখাই দিতেন। হ্যাঁ, দেখাই দিব, এখন সবাইকে দেখাই দিব, কোনো সমস্যা নেই। ওকে, এটা দেখাই দিচ্ছি সবার জন্য। আচ্ছা, দেখেন সব গুরুত্বপূর্ণ এই জায়গাটার মধ্যে।
ম্যারিটাল স্ট্যাটাস ধরেন আমি ধরলাম নেভার ম্যারিড দিলাম, ঠিক আছে? হাউ ওল্ড আর ইউ, আমি প্রথমে রেঞ্জের মধ্যে থাকি, ধরেন আমি দিলাম 27 বছর, ওকে? বা ধরেন আমি এখানে 29 বছরে দিই। বার্ডেন লেভেল অফ এডুকেশন আমি দিলাম এখানে মাস্টার্স ডিগ্রি দিলাম, যে মাস্টার কমপ্লিট করেছে বাংলাদেশ, ওকে? ক্যানাডিয়ান ডিগ্রি নো, আমি ডিগ্রি ক্যানি। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কানাডা ল্যাঙ্গুয়েজ ইয়েস। কোনটা দিয়েছি? আইএলটিএস দিয়েছি। আচ্ছা, এবার গুরুত্বপূর্ণ, খেয়াল করে দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ। অ্যাভারেজ স্কোর 6.5, listening 7, reading 6.5, writing 6.5, অ্যাভারেজ স্কোর হলাম আমরা। অন্যান্য স্কোর আছে? না, অন্যান্য স্কোর নাই, আমি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেই নাই। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কানাডায় কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে? নো, কানাডায় আমার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই। বাইরের কান্ট্রিতে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে? হ্যাঁ, বাইরের কান্ট্রিতে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স 3 বছরের বেশি ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে। আমি তার মানে বাংলাদেশের ওয়ার্ক এক্সপিরিয়েন্স 3 বছর সেটা দিলাম। এখানে ইন দ্য লাস্ট 10 ইয়ার্স হাউ মেনি টোটাল ইয়ার্স অফ ফরেন স্কিল ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ, এইটা হচ্ছে আপনার বাংলাদেশে যে আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেটা বোঝাচ্ছে, এই জন্য 3 বছর আর বেশি দিলাম। ডু ইউ হ্যাভ এ সার্টিফিকেট অফ কোয়ালিফিকেশন ফ্রম এ ক্যানাডিয়ান প্রভিন্স, ওই যে 50 পয়েন্টের যে কথাটা বলেছিলাম, এটা তো নো, আমার কাছে এটা নাই। ডু এডিশনাল পয়েন্ট, ডু ইউ হ্যাভ ভ্যালিড জব অফার সাপোর্টেড বাই, নো, আমার কাছে জব অফার নাই। ডু ইউ হ্যাভ এ নমিনেশন সার্টিফিকেট, নো, আমার কাছে নাই। নমিনেশন থাকলে কি হইতো? 600 পয়েন্ট যোগ হইতো। আচ্ছা, ডু ইউ অর ইউর স্পাউস ইন কমন ল পার্টনার, এখানে কি ভাই বোন আছে? আপনি অথবা আপনার ওয়াইফের এখানে কি ভাই বোন কেউ আছে? নো, নাই। ক্যালকুলেট ইউর স্কোর, কত আসছে? 381। খেয়াল করেন, 381। এবার সব কিছু ঠিক রেখে শুধুমাত্র আইএলটিএস এর ঘরে আসবো। আইএলটিএস এর ঘরে এসে স্পিকিং আমি 7 করব, লিসেনিং আমি 8 করব, রিডিং আমি 7 করব, রাইটিং আমি 7 করব। এখন রিডিং কিন্তু আহামরি ব্যাপার না, যেটি রিডিং আসলেই ছোট, আসলেই ছোট যেটি রিডিংটা, কিন্তু আপনি যদি সঠিক গাইডলাইন অনুযায়ী যদি পড়ালেখা করেন, অবশ্যই আপনি ভালো করা পসিবল। এখানে যেটি রিডিং এ 7 পাওয়া কোনো ব্যাপারই না। তার মানে আমি আইএলটিএস এর ঘরটা একটু চেঞ্জ করলাম। চেঞ্জ করে আমি কি করলাম? লিসেনিং এ 8, বাদ বাকি তিনটা 7 স্কোর করে দিলাম। এবার দেখি কি হয়। ক্যালকুলেট ইউর স্কোর, 469 চলে আসছে, 469। এই পয়েন্ট যদি আপনার এখন থেকে থাকে, আপনি আগামী ড্রতেই ইনশাআল্লাহ কি পেতে যাচ্ছেন? আইটিএ পেতে যাচ্ছেন। আইটিএ মানে ইনভাইটেশন টু অ্যাপ্লাই পেতে যাচ্ছেন। ইনভাইটেশন টু অ্যাপ্লাই মানে কি? আপনি কানাডা পার্মানেন্ট রেসিডেন্সি হতে যাচ্ছেন। ক্যানাডিয়ান গভর্নমেন্ট আপনাকে ইনভাইটেশন জানাচ্ছে, আমন্ত্রণ জানাচ্ছে যে হ্যাঁ তৌহিদ সিদ্দিকী, তুমি কানাডায় পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে আসো, এসে আমাদের দেশে তুমি কন্ট্রিবিউট করো, তোমাকে আমরা আমাদের ফ্যাসিলিটিস গুলো দিচ্ছি। খেয়াল করে দেখেন, শুধুমাত্র আইএলটিএস কে ভালো করার কারণে সবকিছু সেম রেখেছে। আইএলটিএস কে ভালো করার কারণে আমার স্কোরটা কতখানি ডেভেলপ হয়ে গেল। সো এই জিনিসটা কিন্তু আমি সবাইকে বারবার রিকোয়েস্ট করি যে এটা কিন্তু আপনারা সবাই করবেন। এই জিনিসটা যদি না করেন, কখনো কিন্তু ভালো করা সম্ভব না আইএলটিএস স্কোরটা। সো যেই একটু আগে যে বড় যেই আমি ডিসক্রিপশনটা দিচ্ছিলাম, সেই ডিসক্রিপশনের পুরো মানে ব্যাখ্যাটা কিন্তু আমি এখন দিলাম। এবার এবার আমি একটুখানি ডিফারেন্ট ব্যাখ্যা দিব, সেটা খেয়াল করেন। আচ্ছা, আমরা দিয়েছিলাম কি নেভার ম্যারিড, এবার আপনি ম্যারিড দেন, এবার আপনি ম্যারিড দেন, ওকে? ম্যারিড যদি দেন, ম্যারিড দিয়েছেন, তাহলে এবার সবকিছু চেঞ্জ হয়ে যাবে। নো, আপনি সিটিজেন না। উইল ইউ স্পোজ কাম অন পার্ট অফ কানাডা? ইয়েস, আসবে আমার সাথে। হাউ ওল্ড আর ইউ, এটা দিয়েছেন 29 বছর। হোয়াট ইজ লেভেল দিয়েছেন। নো, ইয়েস ইয়েস দিয়েছেন। তারপরে ডু ইউ হ্যাভ আদার ল্যাঙ্গুয়েজ নট এক্স ওয়ার্ক এক্সপেরিয়েন্স, এটা নান, 3 বছর। ভ্যালিড জব অফার, নো। এবার what is the highest level of education for which your spouse or common partner has? আপনার ওয়াইফের লেখাপড়া মাস্টার্স দিয়েছেন, আপনি সে মাস্টার্স কমপ্লিট করেছে। লাস্ট 10 years স্কিল ইন কানাডা, কানাডায় কোনো জব এক্সপিরিয়েন্স তার নাই। স্পোজ কমন পার্টনার ল্যাঙ্গুয়েজ পরীক্ষা দিয়েছে কি? হ্যাঁ দিয়েছে, আইএলটিএস দিয়েছে। কত স্কোর করেছে দেখেন। উনি যদি একটা অ্যাভারেজ স্কোর করে 6.5, লিসেনিং এ ধরেন 6, রিডিং এ ধরেন 6.5, রাইটিং এ ধরেন 6.5, এরকম একটা স্কোর করলো, ক্যালকুলেটর স্কোর 464 এ চলে আসছে, 464 এ চলে আসছে। এবার এবার একটুখানি স্কোরটা বাড়ানোর চেষ্টা করেন আপনার ওয়াইফের, স্পাউসের। স্পিকিং এ 7, লিসেনিং এ 8, রিডিং এ 7, রাইটিং এ 7, একটুখানি এই জায়গাটা নিয়ে আসেন। ক্যালকুলেটর স্কোর 472,
472 চলে আসছে, অর্থাৎ 472। তার মানে আপনারা কিন্তু কানাডায় চলে আসতে পারছেন। ইন্ডিয়ানরা, ইন্ডিয়া পাকিস্তানের কথা বলবো না, ইন্ডিয়ানরা কেন এত ইমিগ্রেন্ট নিয়ে আসতেছে? ইন্ডিয়ানরা কেন এত ইমিগ্রেন্ট হয়ে আসতেছে? কেন তো পিয়ার? ভাই তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আইএলটিএস পরীক্ষা দিচ্ছে ধুমিয়ে, তো দুজনেই ভালো স্কোর করতেছে, তো দুজনেই চলে আসতেছে না? ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এই কথাটা বললাম যে কিভাবে আপনারা স্কোরটা ভালো করবেন। ওকে, এবার যে কথাটা বলবো যে ভাইয়া এখন আমার সিচুয়েশনটা এমন হচ্ছে যে আমার অ্যাকচুয়ালি তো ইমিগ্রেশন তো হচ্ছে না, অ্যাকচুয়ালি ইমিগ্রেশন হচ্ছে না, তাহলে আমি কি করতে পারি? তার জন্য করতে হবে হলো স্টাডি ভিসা। তার জন্য কি করতে হবে? তাকে আসতে হবে কিসে? স্টাডি ভিসায় আসতে হবে, তাই না? স্টাডি ভিসায় আসতে তখনই একমাত্র তার পক্ষে সম্ভব কানাডায় এসে ভালো কিছু করা। এবার কথা হইলো যে ভাইয়া স্টাডি ভিসায় যে আমি আসবো, স্টাডি ভিসায় যে আমি আসবো, কিভাবে আসবো, কোন প্রোগ্রামে আসবো, কোন প্রোগ্রামে আসলে ভালো, কোন প্রোগ্রামে আসলে ভালো না, সে ব্যাপারটা কথা বলছি, খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করে দেখেন। স্টাডি ভিসায় আসার জন্য, স্টাডি ভিসায় আসার জন্য অবশ্যই অবশ্যই যেন আপনি 2 বছরের প্রোগ্রাম মাথায় রাখেন। কয় বছরের কথা বললাম? 2 বছরের প্রোগ্রাম মাথায় রাখেন। অবশ্যই যেন 2 বছরের প্রোগ্রাম মাথায় রাখেন। কেন? এই জন্য যে 2 বছরের প্রোগ্রাম করলে আপনি এখানে এসে 3 বছরের ওয়ার্ক এক্সপেরিয়েন্স পাবেন। কি বললাম? 2 বছরের প্রোগ্রাম কমপ্লিট করলে আপনি এখানে এসে কয় বছরের পাবেন বলেন তো? 3 বছরের। কয় বছরের বলেন? 3 বছরের ওয়ার্ক এক্সপেরিয়েন্স পেয়ে যাবেন। সরি, 3 বছর ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। এখন এই যে 3 বছর ওয়ার্ক পারমিট যে আপনি পেলেন, এই যে 3 বছর ওয়ার্ক পারমিট যে আপনি পেলেন, এই 3 বছরের ওয়ার্ক পারমিটে কিন্তু আপনি বেসিক্যালি 1 বছর কাজ করার পরে পিআর অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন সমস্যা কি? যদি আপনি 1 বছরের স্টাডি পারমিটে আসেন তাহলে 1 বছরের ওয়ার্ক পারমিট পাবেন। ইট উইল বি রিয়েলি ডিফিকাল্ট ফর ইউ। আপনার জন্য এটা অনেক বড় একটা ডিফিকাল্ট সিচুয়েশন হয়ে যাবে যে পড়ালেখা শেষ করার সাথে সাথে আপনি আপনার রেগুলেটেড জবে চলে যান। টাফ হবে, টাফ হবে। এজন্য সবসময় আমি সাজেশন দিই যেটা, সেটা হচ্ছে অবশ্যই যেন আপনি এখানে লেখাপড়া করতে আসলে 2 বছরের প্রোগ্রাম মাথায় রাখেন। 2 বছরের প্রোগ্রাম মাথায় রাখেন। সেটা ইউনিভার্সিটি প্রোগ্রাম হলে আপনি 15 পয়েন্ট বেশি পাবেন। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম হলে আপনি 15 পয়েন্ট কম পাবেন। বাট ওই 15 পয়েন্ট নিয়ে টেনশন নাই। কারণ আপনি তো এখানকার ক্যানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস হিসেবে এপ্লাই করবেন। যখন আপনি ক্যানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস হিসেবে এপ্লাই করবেন তখন তো আপনার হিউজ পয়েন্ট এমনিতেই যোগ হয়ে যাচ্ছে। সো এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। অনেকে বলে যে আমি কানাডায় লেখাপড়া করতে যাব, ওখানে যদি জব ম্যানেজ করতে না পারি তাহলে তো পিআর হতে পারবো না। ভুল কথা, ভুল কথা, এটা ঠিক না। আপনার বাংলাদেশের জব এক্সপিরিয়েন্স আছে, খেয়াল করেন। আপনার বাংলাদেশের ন্যূনতম 3 বছর জব এক্সপিরিয়েন্স আছে, ন্যূনতম 1 বছর জব এক্সপিরিয়েন্স আছে। সেই জব এক্সপিরিয়েন্সের সব ডকুমেন্টস আপনি নিয়ে আসেন। নিয়ে আসার পরে এখানে আপনি লেখাপড়াটা কমপ্লিট করেন। কমপ্লিট করার সাথে সাথে আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করেন। তাহলে দেখবেন আপনার এখানকার এডুকেশনের জন্য যে পয়েন্ট আছে সেই পয়েন্টটা যোগ হয়ে যাচ্ছে। আমি এটা একটু দেখাবো যাতে করে সবার এটা একটা মিথ আছে। অনেকে মানে বাংলাদেশের তো এজেন্সি গুলো আমি জানি না তাদের কতখানি সক্ষমতা আছে, তারা মোস্ট অফ দ্য কেস এটা বুঝেও না এবং এটা তারা বুঝাইতেও পারে না। সো ইটস আ বিগ ইস্যু। আমি এখানে একটু দেখাবো। দেখেন, একটা স্টুডেন্টের, একজন অ্যাপ্লিকেন্টের বাংলাদেশে তার জব এক্সপিরিয়েন্স আছে, এখানে এসে সে 2 বছরের লেখাপড়া কমপ্লিট করেছে, কোনো জব এক্সপিরিয়েন্স নাই, তাহলে সে পিআর হিসেবে অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না সেটা বলে দিচ্ছি, খেয়াল করে দেখেন। এই মিথটা আমি ভেঙে দিচ্ছি। দেখেন, আবারও সবাই খেয়াল করেন। ম্যারিড থেকে চলে আসলাম, ধরেন নেভার ম্যারিডে চলে আসলাম, বা ম্যারিডও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, জাস্ট খেয়াল করেন। আপনার বয়স এখানে ধরে নেন আপনি 30 ইয়ার্সে চলে আসছেন, 1 বছর বাড়ায় ধরেন। হোয়াট ইজ ইউর লেভেল অফ এডুকেশন? আপনার লেভেল অফ এডুকেশন মাস্টার্স ডিগ্রি বাংলাদেশে কমপ্লিট করে আসছেন। বাংলাদেশে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে তবে 2 বছর বা 3 বছর চাকরি করেছেন। এরপরে হ্যাভ ইউ আর্নড এ ক্যানাডিয়ান ডিগ্রি ডিপ্লোমা অর সার্টিফিকেট? ইয়েস, ইয়েস দিলেন। দেওয়ার পরে তারপর চুজ করতে হবে এখন 1 or 2 ইয়ার ডিপ্লোমা সার্টিফিকেট অথবা একটা মাস্টার সার্টিফিকেট। ধরেন আপনি একটা মাস্টার সার্টিফিকেট নিয়েছেন, মাস্টার সার্টিফিকেট নিয়েছেন, আর সব কিছু আপনি ঠিক রাখতে যাচ্ছেন। 524 স্কোর চলে আসছে। কত? 524। মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, আমি জানি না আপনারা বাংলাদেশের কোন কোন কনসালটেন্সি ফার্মে যান, আপনারা বাংলাদেশে কার কার কাছে আইএলটিএস করেন, আই হ্যাভ নো আইডিয়া। আমাদের এখানে যারা আইএলটিএস করে তাদের কিন্তু এই ঝক্কি ঝামেলায় মাথা ব্যথা নাই। তারা ধরেন 30 বছরের উপরে চলে গেছে না, 31 বছর 32 বছরে যারা চলে গেছে, হুম, ইমিগ্রেশন আসতে পারতেছে না, কি করবে? ইজিলি এখানে একটা 2 বছরের মাস্টার্স ডিগ্রি করার জন্য চলে আসবে।
চলে আসার পরে মাস্টার্স ডিগ্রি শেষ করবে, সাথে সাথে পিআর এর অ্যাপ্লাই করবে। জব এক্সপিরিয়েন্সের দরকার নেই কানাডায় তার জন্য। জব এক্সপিরিয়েন্স কেন তার জন্য দরকার নাই। সরাসরি মাস্টার ডিগ্রি লেখাপড়া শেষ করেছে, সরাসরি সে আপনার পিআর এর জন্য এপ্লাই করে দিবে। বিকজ তার বাংলাদেশে জব এক্সপিরিয়েন্স আছে। বিকজ তার বাংলাদেশে একটা মাস্টার ডিগ্রি কমপ্লিট করা আছে। এই জন্য আমি আমাদের প্ল্যাটফর্ম থেকে সবসময় আমাদের স্টুডেন্টদেরকে সবসময় যে কাজটা করাই, সে স্টাডি ভিসায় আসুক, সে ইমিগ্রেশন আসুক, সে অবশ্যই ইসিএ কমপ্লিট করে আসতে হবে। এই জন্য সঠিক গাইডলাইন আপনাদের দরকার। সঠিক গাইডলাইন আপনাদের দরকার। সঠিক গাইডলাইন যদি আপনাদের হাতে না থাকে, তাহলে কখনই আপনাদের আসলে ভালো স্কোর মানে মানে আসা সম্ভব হবে না। অনেকে মনে করে কানাডায় আসা মানে অনেক কঠিন। মাই ডিয়ার ব্রাদার্স, আসলে না। কানাডায় আসা কিন্তু আসলেই সহজ একটি ব্যাপার। কানাডায় আসা আসলে সহজ। আমরা যারা কানাডায় আছি, আমরা এটা ফিল করি যে আপনি কানাডায় আসতে পারলে আসলে আমাদের লাভ। আপনি কানাডায় আসতে পারা মানে এটা হলো আমাদের লাভ। কারণ আমাদের লাভ অনেকটা সেন্সে। অনেকগুলো সেন্সে আমাদের লাভ আছে এখানে। লাভ কি, কি? যেমন আমরা কথা বলার মানুষ পাবো। বাংলাদেশী মানুষের সাথে কথা বলতে পারবো বেশি, বেশি। তাই না? বাংলাদেশী মানুষের সাথে বেশি ইন্টারঅ্যাক্ট করতে পারবো। আমাদের দেশের ভাই-বোনরা এখানে আসবে। আমাদের লাভ আছে। লস প্রজেক্ট নাই। আমাদের কোনো লস নেই। আপনারা যদি কানাডায় সবাই চলে আসেন। এই মুহূর্তে যারা আমাকে দেখতেছেন, সামনে যারা আমাকে দেখবেন, সবাই যদি কানাডায় চলে আসেন, আমাদের কোনো লস নেই, আমাদের লাভ আছে বরং। ঠিক আছে? উই উইল বি মোর দেন হ্যাপি টু ইনভাইট অল অফ ইউ টু বি হিয়ার। ওকে? গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বললাম। ঠিক আছে? কিন্তু অনেক কনসালটেন্সি ফার্ম আছে যেটা করবে আপনাদের এখান থেকে ভুল বুঝিয়ে আপনাদেরকে আপনাদের কাছ থেকে কিছু বাড়তি ইনকাম করার ট্রাই করবে। এটা কইরেন না। আপনাদের স্টেপ আপনারা নিজেরা বোঝেন। প্রথম কাজ IELTS টা কমপ্লিট করেন। দ্বিতীয় কাজ IELTS এর সাথে সাথে ইসিএ টা কমপ্লিট করেন। তৃতীয় কাজ এনওসি টা ঠিক করেন। তাই না? ৪ নাম্বার কাজ সামনে প্ল্যানিংটা। কিভাবে কোন ইউনিভার্সিটি কোন জায়গায় এপ্লাই করবেন, অথবা কোন প্রভিন্সে এপ্লাই করবেন, অথবা এক্সপেরিয়েন্স দিয়ে এপ্লাই করার জন্য কোন মাসে আপনি এপ্লাই করতে যাচ্ছেন, কোন মাসে পরীক্ষা দিতে যাচ্ছেন। এই ব্যাপারগুলো ঠিক করেন। আমাদের স্টুডেন্ট হলে তো সমস্যা নেই। আমাদের স্টুডেন্ট হলে তো আমি তাহিদ সিদ্দিকী সরাসরি ঠিক করে দেব ইনশাআল্লাহ। ওটাতে তো সমস্যা নাই। কিন্তু বাইরে কোন জায়গায় যদি আপনারা থাকেন, প্লিজ আপনারা নিজেরা এটা একটু ঠিক করেন, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। ওকে? সো আমার এটা আমি মোটামুটি আমার প্রেজেন্টেশনে চলে আসি। স্টাডি ভিসা নিয়ে কথা বলেছি। আরেকটু কথা বলবো স্টাডি ভিসা নিয়ে। স্টাডি ভিসা নিয়ে আমি আরেকটু কথা বলতে চাই সবার জন্য। যাতে করে স্টাডি ভিসা ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা। স্টাডি ভিসাতে আবারও বললাম যে কয় বছর প্রোগ্রামের জন্য আসা উচিত? ২ বছর প্রোগ্রামের জন্য আসা উচিত। অথবা এখানে এসে যদি কেউ ১ বছর প্রোগ্রামের জন্য আসে, এখানে এসে সাথে, সাথে আরেকটা বছরের প্রোগ্রাম তার করা উচিত লেখাপড়াতে। টপ আপ প্রোগ্রাম বলে এটা। তাই না? আচ্ছা, ব্যাংক স্টেটমেন্ট কত দেখাবো? আবারও বলছি, ব্যাংক স্টেটমেন্ট আপনি এভাবে হিসাব করবেন। আমি হিসাবটা বলে দিচ্ছি। আপনি যে ইউনিভার্সিটি, যে কলেজ বা যে ইনস্টিটিউটে আসবেন, সেই ইউনিভার্সিটির টিউশন ফি যোগ প্রতি মাসের ১,০০০ ক্যানাডিয়ান ডলার যোগ করবেন। প্রতি মাসের ১,০০০ ক্যানাডিয়ান ডলার যোগ করবেন। যেই টাকা আসবে সেই টাকা আপনি ব্যাংক স্টেটমেন্ট শো করবেন। আমি সহজ করে বুঝাই দিচ্ছি। সবাই খেয়াল করে দেখেন। ক্যালকুলেশনটা দেখেন। ক্যালকুলেশনটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এখানে। ক্যালকুলেশনটা কি? দেখেন, ধরেন আপনার ২ বছরের টিউশন ফি আসছে আপনার ১৬,০০০ ক্যানাডিয়ান ডলার, তাই না? তাহলে ১৬,০০০ ক্যানাডিয়ান ডলার মাল্টিপল বাই 65 দ্যাট উইল বি ১০,৪০,০০০ টাকা। তাহলে ২ বছরের টিউশন ফি কত? ১০,৪০,০০০ টাকা। প্রতি মাসে যদি ১,০০০ ক্যানাডিয়ান ডলার করে আপনার খরচ ধরা হয়, তাহলে ২ বছরে ২৪,০০০ ক্যানাডিয়ান ডলার। ১ বছরে ১২, ২ বছরে ২৪,০০০ ক্যানাডিয়ান ডলার। তাহলে ২৪,০০০ মাল্টিপল বাই 65 ১৫,৬০,০০০। তাহলে ১৫,৬০,০০০ যোগ ১০,৪০,০০০ ছিল। তাহলে ২৫, ২৬ লক্ষ টাকা। তাহলে ২৬ লক্ষ টাকা আপনার ব্যাংক স্টেটমেন্ট হিসেবে শো করতে হবে। কত? ২৬ লক্ষ টাকা আপনাকে ব্যাংক স্টেটমেন্ট হিসেবে শো করতে হবে। এবার খেয়াল করেন। ২৬ লাখ টাকার মধ্যে যদি আপনি ৬ লাখ টাকার মতন সমপরিমাণ টাকা টিউশন ফি যদি আগে পাঠায় দেন, তাহলে শো করতে হবে ২০ লাখ টাকা ব্যাংক স্টেটমেন্ট। শেষ। ইজি। আহামরি কোনো ব্যাপার না। আমি জানি না বাংলাদেশের কনসালটেন্সি ফার্ম গুলো কেন আপনাকে ৪০ লাখ টাকা, ৫০ লাখ টাকা, ৩০ লাখ টাকা, ৩৫ লাখ টাকা দেখাইতে বলে। ইটস আ সেফ। ইটস সেফ জিনিস যে আমার কাছে এই পরিমাণ টাকা আছে। কিন্তু মোস্ট অফ দ্যা কেসেস কিন্তু আপনাকে এই পরিমাণ টাকা দেখালেই হয়ে যাচ্ছে ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে। কিন্তু এখানে যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনি যেন অবশ্যই যেটা করেন সেটা হচ্ছে আপনি যেন অবশ্যই এটা ট্যাক্স ফাইলটা শো করেন। ট্যাক্স ফাইলটা শো না করলে কিন্তু কোনোভাবেই কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। আনলেস অর আনটিল এটা গিফট ডিড না হয়। এটা যদি একটা গিফট ডিড হয়, কেউ আপনাকে একটা গিফট ডিড দিয়েছেন, গিফটের মাধ্যমে টাকা দিয়েছেন, সেক্ষেত্রে এটা ডিফারেন্ট কেস আসবে। কিন্তু আপনার বাবা যদি আপনাকে স্পন্সর করে, মা যদি আপনাকে স্পন্সর করে, এই টাকাটার উৎসটা কি, ইনকাম সোর্সটা কি ছিল, ট্যাক্স ফাইলটা সাবমিট হয়েছে কি হয় না, এটা ইম্পর্টেন্ট হবে, তাই না? এরপরের পয়েন্ট, আমি ভাইয়া কোথায় পড়তে আসবো? কোথায় পড়তে আসবো? গুরুত্বপূর্ণ। আমি বলবো আপনি ২ টা জিনিস এখানে বিবেচনা করবেন। একটা হচ্ছে
এখানে এসে কানাডায় এসে আপনার নিজের খরচ কি নিজেকে চালাতে হবে? পরবর্তী বছর টিউশন ফি কি নিজেরটা নিজে জোগাড় করতে হবে? যদি হয় তাহলে আপনি অন্টারিও বেসড আসেন, টরন্টো বেসড আসেন। কারণ এখানে আপনার ইনকাম সোর্সটা বেশি হবে। সামনে এই যে প্যান্ডেমিক সিচুয়েশন যাচ্ছে, ইকোনমিক যে রিসেশনটা হবে, এই জন্য বলছি এখানকার ইনকাম সোর্সটা বেশি আছে। এখানে এই আয়ের সোর্সটা বেশি। আপনি চাকরি বাকরি পার্ট টাইম জব এগুলো বেশি পাবেন, ইনকামটাও বেশি। $14.50 $14.75 করে দিবে। আর যদি আপনাদের না ভাইয়া আমার কাছে মোটামুটি ফান্ডটা আছে, আমি খরচ করতে পারবো, আমার মোটামুটি একটা চাকরি হলেই চলবে, উইকেন্ডে আমি মোটামুটি কাজ করলেই হবে, কোনো সমস্যা নেই, আমার জাস্ট থাকার খরচটা যদি আমি উঠাইতে পারি তাহলে, কারণ টিউশন ফি আমি বাংলাদেশ থেকে কাভার দিব। যদি এরকম হয়ে থাকে ব্যাপারটা, তাহলে বলবো আপনি অন্যান্য প্রভিন্স দেখেন, অন্টারিও না দেখে অন্যান্য প্রভিন্স দেখেন। যেই সব প্রভিন্স, সাসক্যাচুয়ান আছে, তারপরে আপনার প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড আছে, নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রাডর আছে, তাই না, নিউ ব্রান্সউইক আছে, তারপরে আপনার ম্যানিটোবা আছে। এই প্রভিন্স গুলো দেখেন, যেই প্রভিন্স গুলোতে আপনার আলাদা ক্রাইটেরিয়া আছে। কি ক্রাইটেরিয়া আছে? লেখাপড়া শেষ করার সাথে সাথেই আপনাকে তারা পিআর এর জন্য অ্যাপ্লিকেশন করার চান্স দিবে, অথবা লেখাপড়া শেষ করার সাথে সাথেই আপনার যদি পূর্ববর্তী এক্সপিরিয়েন্স না থেকে থাকে, তাহলে তারা আপনাকে 6 মাসের এক্সপিরিয়েন্স গ্যাদার করতে বলবে, করতে দিবে। অথবা লেখাপড়া শেষ করার সাথে সাথে যদি পূর্ববর্তী এক্সপিরিয়েন্স না থেকে থাকে জবে, তাহলে বলবে তুমি জব পাও, জব পাওয়ার সাথে সাথে তোমাকে আমি পিআর এর জন্য অ্যাপ্লিকেশন করে দিচ্ছি। অথবা তুমি আমার এখানে লেখাপড়া শেষ করেছো, তুমি ইন্টারন্যাশনাল স্ট্রিমে সরাসরি পিআর এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবা। সো এগুলো কিন্তু আপনার যে অন্যান্য প্রভিন্স যেগুলো আছে, সেই প্রভিন্স গুলোতে কিন্তু এই চান্সটা অনেক বড়ভাবে আছে। সো এই চান্স গুলো কিন্তু আপনার ইন্ডিয়ানরা খুব ভালোভাবে নিচ্ছে। আমি চাই যে বাংলাদেশের এই চান্সটা খুব ভালোভাবে নিক। আমাদের যেসব ইন্ডিয়ান স্টুডেন্টরা আছে তাদের কনসেপ্ট একদম ক্লিয়ার। আমাদের যে ইন্ডিয়ান স্টুডেন্ট যারা আমাদের এখানে সাথে ক্লাস করে, তাদের কনসেপ্ট একদম ক্লিয়ার। কিন্তু বাংলাদেশি স্টুডেন্ট যারা আমাদের সাথে ক্লাস করে, তাদের কনসেপ্টটা ক্লিয়ার নেই। ঠিক তার জন্যই আজকের এই পুরো প্রেজেন্টেশনটা আমার তৈরি করা, যাতে করে সবার মধ্যে একটা মানে অ্যাওয়ারনেস আমি গ্রো করতে পারি। আমি জানি না যে আমি কতখানি অ্যাওয়ারনেস গ্রো করতে পেরেছি। আই হোপ যে আমি অনেক কিছু ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা, এরপরে স্টুডেন্ট ভিসা তো হয়ে গেল। স্টুডেন্ট ভিসা কি ভাই আমি একলা একলা অ্যাপ্লাই করতে পারবো? 100%। কারো হেল্প দরকার নাই। আপনি ইমিগ্রেশনে একলা অ্যাপ্লাই করতে পারবেন, স্টুডেন্ট ভিসাতে আপনি একলা অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। একটুখানি আপনাকে সময় নিজের প্রতি নিজে ইনভেস্ট করতে হবে, তাহলে আপনি একলা অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা না। আর যদি অ্যাপ্লাই করতে কোনো জায়গায় হেজিটেট ফিল করেন, উই আর হিয়ার টু হেল্প। আমরা এখানে আছি হেল্প করার জন্য, অবশ্যই অ্যাপ্লিকেশন গুলোর জন্য কোনো সমস্যা নেই। এবার আরেকটু বলবো, সাবজেক্ট চয়েস। স্টাডি ভিসা আসার সময় সাবজেক্ট চয়েসটা আমি ভাইয়া কিভাবে করব? খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আপনাকে ওই ধরনের সাবজেক্ট চয়েসটা করতে হবে যেই ধরনের সাবজেক্টটা পড়ালেখা করলে আপনি বাংলাদেশে ফিরে গিয়ে আপনার জবের মানে অপরচুনিটি থাকবে। ওই ধরনের সাবজেক্ট চুজ করা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এসওপিতে আপনাকে এটা লিখতে হবে। এসওপিতে আপনাকে এটা লিখতে হবে যে আপনি এই লেখাপড়া কমপ্লিট করে বাংলাদেশে ফিরে যাবেন। ফিরে গিয়ে আপনি আমার বাংলাদেশে জব সেক্টরটা আছে সেখানে আপনি জবে অ্যাপ্লাই করতে যাচ্ছেন। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে সাবজেক্টটা চুজ করা। সাথে সাথে আরেকটা কথা এখানে আমি মহা গুরুত্বপূর্ণ যেটা বলবো, আপনি এমন সাবজেক্টে পড়তে আইসেন না যেই সাবজেক্টটা আপনাকে এনওসি ক্যাটাগরি সি অথবা ডি ক্যাটাগরিতে নিয়ে যাবে। এনওসি ক্যাটাগরি সি অথবা ডি ক্যাটাগরিতে নিয়ে গেলে কিন্তু আপনার আবার এক্সপ্রেস এন্ট্রিতে ঢুকতে সমস্যা হয়ে যাবে। এই জন্য এমন সাবজেক্ট আপনাকে চুজ করতে হবে যেই সাবজেক্টটা আপনাকে ওই ধরনের জবে ল্যান্ড করাবে, যেই জবগুলো বেসিক্যালি এনওসি ও, এ এবং বি ক্যাটাগরিতে থাকবে। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এই যে পয়েন্টটা আমি শেয়ার করলাম গুরুত্বপূর্ণ। আমাদের স্টুডেন্টের জন্য তো আমরা এটা নিজেরাই করে দেই, সো এটা নিয়ে আমাদের স্টুডেন্টের কোনো ওয়ারিড হওয়ার দরকার হবে না ইনশাআল্লাহ। ওকে, আর ফাইনালি এরপরে কি কথা বলবো, অ্যাপ্লিকেশনটা কখন করবো ভাইয়া? অবশ্যই 8 থেকে 9 মাস আগে। 8 থেকে 9 মাস আগে, কারণ ইউনিভার্সিটি গুলো অ্যাপ্লিকেশন পোর্টাল খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। যেমন সেপ্টেম্বর ইনটেকের জন্য অলমোস্ট অনেক ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ হয়ে যাচ্ছে। সামনে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই সব ক্লোজ হয়ে যাবে। মার্চ থেকে তারা অফার লেটার দেওয়া শুরু করবে ইউনিভার্সিটি গুলো। কলেজ প্রোগ্রাম গুলো, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম গুলো এটার সময় নেই, সমস্যা নেই, এটা নিয়ে ওয়ারিড হওয়ার দরকার নেই। কিন্তু ইউনিভার্সিটি প্রোগ্রাম গুলো কিন্তু অবশ্যই আপনাকে ন্যূনতম 8 থেকে 9 মাস আগে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটা করে ফেলতে হবে। সো এখন যারা অ্যাকচুয়ালি আইএলটিএস প্রিপারেশন আমাদের সাথে নিবেন বা সামনের দিকে যারা নিবেন, তারা কিন্তু মাথায় রাখবেন, যদি মাস্টার্স প্রোগ্রামের জন্য আসতে চান,
ন্যূনতম 8 থেকে 9 মাস পরের যে সেমিস্টারটা থাকবে সেই সেমিস্টার কিন্তু আপনাকে টার্গেট করতে হবে, গুরুত্বপূর্ণ। আর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কোনো ওয়ারিড হওয়ার দরকার নাই। আমাদের সাথে ইউনিভার্সিটি কলেজগুলোর সাথে যে সরাসরি চুক্তি আছে, চুক্তির মধ্যে যদি থাকে যে আপনাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে না, তাহলে অ্যাপ্লিকেশন ফি লাগবে না। আর যদি চুক্তির মধ্যে থাকে যে অ্যাপ্লিকেশন ফি দেওয়া লাগবে, তাহলে অ্যাপ্লিকেশন ফি দেওয়া লাগবে। ওকে, আমাদের স্টুডেন্ট হলে এই একটা ফায়দা তো অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন। সো এই কথাটা বললাম সবার জন্য। আই ডু হোপ যে আপনারা মানে মোটামুটি সবাই ক্লিয়ার ধারণা পেয়ে গিয়েছেন যে আপনাদের কি করতে হবে। এবার অ্যাকচুয়ালি আমি কিছু প্রশ্ন নিব। সো এই প্রশ্ন নেওয়ার মধ্যে আমি মহসিন সাহেব দেখতে পাচ্ছি উনি হ্যান্ড রেজ করে রেখেছেন। আই হ্যাভ নো আইডিয়া কেন হ্যান্ড রেজ করে রেখেছেন ওনারা। সো আমি আতিক মোহাম্মদ আসিফ সাহেব, আপনি হ্যান্ড রেজ করে রেখেছেন কেন জানি না। মহসিন সাহেব হ্যান্ড রেজ করছেন, আই হ্যাভ নো আইডিয়া। কিছু কোয়েশ্চেন আমি দেখতে পাবো চ্যাট বক্সে, আমি সেই চ্যাট বক্সে কিছু প্রশ্ন উত্তর দিয়ে আমি ইনশাল্লাহ আজকের সেশনটি শেষ করতে যাচ্ছি। আচ্ছা, এখন বলছে আতিক বলছেন, ভাইয়া চাকরির অভিজ্ঞতা দেখানোর সাপেক্ষে যদি প্রতিষ্ঠানের অভিজ্ঞতা সনদ প্রদানের নিয়ম না থাকে তাহলে কিভাবে অভিজ্ঞতা দেখানো যাবে? আচ্ছা, সেটাও বলে দিচ্ছি। খুব খুব ক্রিটিক্যাল একটা প্রশ্ন যে ভাইয়া আমাদের আমাদের যেই জবটা আছে, আমাদের যে জবটা আছে, এই জবে আমাকে ভাইয়া চাকরির সার্টিফিকেট দিবে না, অথবা আমি যদি এখন চাকরির সার্টিফিকেট নিতে চাই তাহলে তারা আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দিতে পারে বা সামথিং লাইক দ্যাট, এরকম হতে পারে। সেক্ষেত্রে ভাইয়া আমি কি করব? খুবই ইজি একটা ব্যাপার, খেয়াল করেন। আপনি সেখান থেকে যে বেতন তোলেন, আপনার টাকাটা যদি, আপনার বেতনটা যদি ব্যাংকে যায়, স্যালারিটা যদি আপনার ব্যাংকে যায়, তাহলে ব্যাংক থেকে আপনি স্টেটমেন্টটা শো করবেন। আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা শো করবেন, ঠিক আছে? ইম্পর্টেন্ট। অ্যাপয়েন্টমেন্ট লেটার শো করবেন, আপনি আপনার আইডি কার্ড শো করবেন, যদি ভিজিটিং কার্ড থাকে ভিজিটিং কার্ড শো করবেন। আপনার আপনার অফিসিয়াল ওয়েবসাইটে যদি আপনাদের জবে, আপনাদের প্রত্যেকের জবে যদি থাকে সেটা আপনি শো করবেন। তারপরে আপনার কোনো কলিগ যদি আপনাকে রেফার করতে পারে, আপনার অফিসের কোনো কলিগ যদি আপনাকে রেফার করতে পারে, সেটা আপনি নেবেন। এই ডকুমেন্টস গুলো যদি আপনি সাবমিট করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য এটা কভার আপ হয়ে যাবে, নাথিং টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। ওকে, এটা হয়ে যাবে। সো এরপরের প্রশ্ন আমি বলবো যে ভাইয়া এই 29 এর বেশি কিন্তু 30 এর কম হলে কি ফুল পয়েন্টস পাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া যাবে, হ্যাঁ ফুল পয়েন্টস পাওয়া যাবে। 30 হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনি ফুল পয়েন্টে থাকবেন। ওকে, হ্যাঁ, কেন করবে না? তাহুরা ইসলাম, আমি জানি না যে আপনার বাংলাদেশে জব এক্সপিরিয়েন্স আছে কিনা। তাহুরা ইসলাম আমাকে প্রশ্ন করেছেন, ভাইয়া অন্টারিওতে মাস্টার্স শেষ করার পর পরপরই কি পিআর অ্যাপ্লাই করতে পারবো জব এক্সপিরিয়েন্স ছাড়া? আপনার যদি বাংলাদেশে জব এক্সপিরিয়েন্স থাকে, আপনার যদি বাংলাদেশে জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি এখানে আপনার এডুকেশন কমপ্লিট করার সাথে সাথেই আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কোনো ওয়ারিড হওয়ার দরকার নেই। সাথে সাথে আরেকটু বলবো, এখানে কিন্তু আপনার অন্টারিওর কিন্তু অনেকগুলো স্ট্রিম আছে না, অনেকগুলো স্ট্রিম আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। যে কোনো একটা স্ট্রিমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট। ওকে, সমস্যা হয়েছে তাদের জন্য যারা বেসিক্যালি এখানে একদম ফ্রেশ স্টুডেন্ট আসে, ইন্টারমিডিয়েট কমপ্লিট করে যারা আসে, তাদের জন্য অন্টারিওতে প্রবলেম হয়ে যায়। ওকে, অন্যদের জন্য নয় ব্যাপারটা। তারিনা তাজরিন বলছে, ভাইয়া স্টুডেন্ট ভিসাতে কি ফার্স্টেই ফ্যামিলি নিয়ে যাওয়ার পসিবিলিটি আছে নাকি পিআর এর অ্যাপ্লাই করার পর ফ্যামিলি যেতে পারবো? স্টুডেন্ট ভিসাতে আপনি প্রথমেই আপনার অ্যাপ্লিকেশনের সাথেই আপনার ফ্যামিলির সকল অ্যাপ্লিকেশন দিতে পারবেন, একসাথে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে আপনি অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনি 20 ঘন্টা চাকরির মানে কাজ করার অনুমতি পাবেন পার উইকে, কিন্তু আপনার হাজবেন্ড ওপেন ওয়ার্ক পারমিটে থাকবেন, যত ইচ্ছা তত কাজ করতে পারবেন। সো ইটস এ ভেরি গুড থিং। অবশ্যই স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লিকেশন করার সময় আপনি আপনার স্পাউস সহ অ্যাপ্লিকেশন করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, আজাদ বর্ষা বলছে 34 বছর বয়স ভাইয়া, ইসিএ 4 বছর, ব্যাচেলর ডিগ্রি, আইএলটিএস দিব বাট টেন্স, আমি কি পারবো? এক্সপ্রেস ইন্টার পিএনপি কনফিউজ ভাইয়া, 4 ইয়ার জব এক্সপিরিয়েন্স। আজাদ বর্ষা, ইয়েস। I'm really sorry if I mispronounce your name. Okay, আজাদ বর্ষা। সো আপনার জন্য বলবো আমি, কথাটা খুব গুরুত্বপূর্ণ, সিন্স ইউ ডোন্ট হ্যাভ মাস্টার্স ডিগ্রি, আপনার মাস্টার্স ডিগ্রিটা যেহেতু নাই, এইজটা যেহেতু একটু বেশি, আপনার জন্য অপশন হচ্ছে দুটো, পিএনপি প্রোগ্রাম এবং স্টাডি ভিসা পারমিট। পিএনপি প্রোগ্রাম এবং স্টাডি ভিসা পারমিট, এই দুটো প্রোগ্রামে আপনি জয়েন করবেন। অবশ্যই আইএলটিএস নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, বিকজ আইএলটিএস আমরা আপনাকে গুছিয়ে দিচ্ছি, সেটা নিয়ে ওয়ারিড হওয়ার একদমই দরকার নাই। ওকে, আর ওই যে যেটা বললাম যে আপনাকে যেটা করতে হবে দুটো অপশন, স্টাডি ভিসা এবং পিএনপি।
পিএনপিতে কিন্তু আইএলটিএস এর স্কোর যে সিএলবি 9 লাগে ব্যাপারটা এরকম না। পিএনপিতে আইএলটিএস এর স্কোর ওভারঅল আইএলটিএস এর ব্যান্ড স্কোর বলছে, হ্যাঁ, পিএনপিতে আইএলটিএস ওভারঅল 6.5 থেকে 7 হলেই হয়ে যায়। খাদিজা তো নিশা বলছে স্টুডেন্ট ভিসা দিয়ে কি উইথ চাইল্ড আসা যায় ভাইয়া? অবশ্যই আসা যায়, অবশ্যই আসা যায়, কোনো সমস্যা নেই। এবং এখানকার ইউনিভার্সিটি কলেজ গুলোতে আপনার চাইল্ড কেয়ার থাকে, আলাদা করে চাইল্ড কেয়ার থাকে, সেখানে আপনি আপনার বাচ্চাকে রেখে কিন্তু আপনি ইউনিভার্সিটিতে অথবা কলেজে পড়ালেখা করতে পারবেন। ওখানে একটু হয়তো এক্সট্রা খরচ যাবে, বাট পারবেন, কোনো সমস্যা নেই। I'm really tense ভাইয়া, sorry to নো আদিত বর্ষা, আপনার টেন্স হওয়ার কিছু নাই, ইনশাল্লাহ পারবেন। কেন পারবেন না? আপনারা এই মুহূর্তে যারা এখন আমার সাথে জয়েন করছেন, অবশ্য ভবিষ্যতে যারা জয়েন করবেন তাদের জন্য আমি বলবো কানাডায় আপনি আসতে পারবেন, শিওরলি আসতে পারবেন। যদি আল্লাহ তাআলা আপনার রিজিকে লেখা থাকে কানাডা আপনি অবশ্যই আসতে পারবেন, কিন্তু আপনার অদম্য চেষ্টাটা থাকতে হবে, চেষ্টা করতে হবে, না হলে সমস্যা। আম উম তারপরে সৈয়দা শামসুন নাহার বলছেন, ভাইয়া 5 মান্থস এর জব এক্সপেরিয়েন্স কি কোনো প্রবলেম হবে? আমি আপনার কোয়েশ্চেনটা বুঝতে পারিনি। আপনি 5 মাসের জব এক্সপেরিয়েন্স বলেছেন। 5 মাসের জব এক্সপেরিয়েন্স কিন্তু আপনি এপ্লাই করতে পারবেন না। ন্যূনতম 1 বছরের জব এক্সপেরিয়েন্স দরকার আপনার জন্য। কেমন? আপনি আইএলটিএস এর প্রিপারেশন শুরু করে দেন আমাদের সাথে, প্লাস ইসিএ প্রোগ্রামটা করেন আমাদের সাহায্য নিয়ে। সাথে কিন্তু আপনার 5 মাস কমপ্লিট হয়ে যাবে। তখন আপনি এপ্লাই করে ফেলতে পারবেন। সঞ্জিদা হোসেন বলছে, ভাইয়া কানাডাতে ডিপ্লোমা করার ব্যাপারে কিছু বলবেন প্লিজ। বললাম তো, কানাডাতে ডিপ্লোমা করার ব্যাপারে তো আমি স্টুডেন্ট ভিসা নিয়ে সম্পূর্ণ কথা বললাম। ডিপ্লোমা নিয়ে আমি আপনার স্পেসিফিক কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করুন, আমি উত্তর দিয়ে দিচ্ছি এই মোমেন্টে, ওকে? ফাতেমাতুল জোহরা বলছেন বিবিএ এন্ড এমবিএ ফ্রম ইউনিভার্সিটি অফ রাজশাহী ফিনান্স, ইজ ইট পসিবল টু গেট ইসিএ মাস্টার ইকুইভ্যালেন্স ফ্রম ওয়েস? ওয়েস থেকে কেন আপনার ইসিএটা করানো লাগবে আমি বুঝলাম না। ওয়েস থেকে কেন করানো লাগবে? আপনি ওয়েস বাদে অন্য যে কোনো জায়গা থেকে করেন, সিএস থেকে করেন, সিএস আপনাকে ইজিলি এখানে মাস্টার্স দিয়ে দিবে ফর শিওর, নাথিং টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। অথবা আইকোয়াস থেকে করেন, আইসাস থেকে করেন, আইসেস থেকে করেন, সমস্যা কি? ওয়েস থেকে করতে হবে এমন কোনো কথা আছে? নো, কোনো কথা নেই। সো আবিদুর রহমান বলছেন, ভাইয়া আমার হাজবেন্ড ইজ ডুইং এ ব্যাংক জব ফর লাস্ট 10 ইয়ার্স, কারণ তো উইল হি চুজ ফর স্টাডি ভিসা? ইয়েস, স্টাডি ভিসা উনি আসতে পারবেন, নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট। কিন্তু ওনার সাবজেক্ট একটু ডিফারেন্ট চয়েস করতে হবে, লিডারশিপ টাইপের প্রোগ্রাম ওনাকে আসতে হবে, ইন্টারন্যাশনাল কোনো একটা টাইপ কোর্স রিলেটেড বা টাইপ করে আসতে হবে, যাতে করে ওনার লেখাপড়াটা ওনার জবে আবার ভালো একটা ইম্প্যাক্ট দিতে পারে, ওকে? প্রিয়া বলছে, হাউ ক্যান আই স্কোর গুড ইন জিটি? ভাইয়া আমি কিভাবে আইএলটিএস জিটি তে ভালো করব? কিভাবে ভালো করবেন? আপনি আমাদের ব্যাচে জয়েন করবেন, আইএলটিএস এর ব্যাচে জয়েন করবেন, আমাদের সাথে প্রিপারেশন নেবেন, তাহলে তো আপনি জিটি তে ভালো করবেন। ইজি সলিউশন। ওকে ভাইয়া, ইউ আর রিয়েলি ডুইং সো গুড, থ্যাঙ্কস ফর ইউ ফর খালিদুল নিশাদ, থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার, ওকে? তানজিনা রহমান বলছে, ব্রাদার 2 ইয়ার্স বিকম এন্ড 1 ইয়ার্স ইভিনিং 45, আমি কি ইসি তে মাস্টার ইকুইপমেন্ট পাবো? তা তানজিনা রহমান, আপনার জন্য বলবো ওয়েসটা আপনি বাদ দেন হিসেব থেকে, আপনি সিইএস করেন অথবা আপনি আইক্লাস করেন, আইসাস করেন, ওগুলো থেকে করেন, ওয়েস থেকে করেন না। ওয়েস থেকে করলে আপনাকে মাস্টার্স ইকুইভ্যালেন্ট নাও দিতে পারে, সো ওয়াই ইউ ওয়ান্ট টু টেক দ্যাট রিস্ক, তাই না? Adit Basha, thank you জানাচ্ছি। You are welcome, my dear, and thanks to you guys also. Bank teller, MBA, HRM subject, and my 11-year job experience does not match. What shall I do? তানজিনা রহমান আপু, আপনার প্রশ্নের উত্তর আমি অনেক আগে দিয়েছি, তারপরে এখন আবারও দিচ্ছি। এক্সপ্রেস এন্ট্রি ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামে কিন্তু এডুকেশনের সাথে আপনার জবটা যে ম্যাচ করা লাগবে, ব্যাপারটা এমন নয়, ব্যাপারটা একদমই এমন নয়। তো এটা মাথায় রাখবেন, ঠিক আছে? এটা কোনো ওয়েট হওয়ার দরকার নেই। প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের, যেমন ধরেন কেউ যদি এখানে আর্কিটেক্ট জবে আসতে চায়, অথবা কেউ যদি এখানে একটা স্পেসিফিক ফিল্ডে স্পেসিফিক ক্যাটাগরিতে আসতে, আর্কিটেক্ট, এখন তাকে আর্কিটেক্ট হিসেবে যদি আসতে চায়, এখন সে যদি এমবিএ করা থাকে, সে কি আর্কিটেক্ট আসতে পারবে? না। আর্কিটেক্ট আসতে হলে তাকে আর্কিটেক্টের ডিগ্রি থাকতে হবে। সো ব্যাপারটা এটা, ডক্টর হিসেবে আসতে চাইলে ডক্টরের ডিগ্রি থাকতে হবে, তাই না? নার্স হিসেবে আসতে চাইলে নার্সের ডিগ্রি থাকতে হবে, তাই তো এই ব্যাপারটা। কিন্তু বাট ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামে তো আপনাকে জব এক্সপিরিয়েন্সটা কাউন্ট করছে, যদি জব এক্সপিরিয়েন্স আপনার এনওসি ক্যাটাগরি ও এ বিতে হয়, এবং যদি কোনো ধরনের মানে ইস্যু না থাকে, এবং সাথে সাথে বলবো যদি এটা পেইড জব হয়, মাস্ট এটা পেইড জব হতে হবে। অনেকে বলে, ভাই আমি পার্ট টাইম জব করেছি, এটা কি হবে? হবে, যদি এটা পেইড হয়। ধরেন আপনি পার্ট টাইম জব 2 বছর ধরে করেছেন, পার্ট টাইম জব 2 বছর ধরে করেছেন, এখন পার্ট টাইম 30 ঘন্টা, 30 ঘন্টাও যদি করেন তাহলে কিন্তু এটা ফুল টাইম জব হিসেবে কাউন্ট হয়ে আসবে এখানে। সো নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট এখানে, ঠিক আছে?
আর কিছু প্রশ্ন নিয়ে আমি শেষ করবো আজকে ইনশাআল্লাহ। স্টাডি ভিসাতে ওয়াইফ আইএলটিএস, ভাইয়া স্টাডি ভিসাতে ওয়াইফ আইএলটিএস দিবে একাডেমিক, দেন হাজবেন্ড যেটা আইএলটিএস দিবে হবে না। আচ্ছা, স্টাডি ভিসাতে কিন্তু ওয়াইফের কোনো আইএলটিএস এর দরকার নাই। স্টাডি ভিসাতে স্পাউসের কোনো আইএলটিএস এর দরকার নেই। স্পাউসের আইএলটিএস একমাত্র দরকার হচ্ছে যখন আপনি মানে ইমিগ্রেশনে অ্যাপ্লাই করবেন, তখন আপনার জন্য দরকার। আদার দেন দ্যাট কিন্তু আপনার দরকার নেই, ঠিক আছে? মাস্টার্সে পর পিআর অ্যাপ্লাই করার জন্য বিটিতে কত ইয়ার্স এর জব এক্সপেরিয়েন্স লাগবে ভাইয়া? আমার ইন্টার্নশিপে জব এক্সপেরিয়েন্স দিয়ে কি হবে ভাইয়া? তাহরুল ইসলাম, আপনি আমার কথাটা ঠিক মতন শোনেন অথবা আপনি পরে জয়েন করেছেন, খেয়াল করেন। আমি মাত্রই বলেছি যদি পেইড হয়, যদি এটা পেইড হয়, যদি আপনি পেমেন্ট পান, পেমেন্ট যদি পান, তখন কিন্তু আপনি অবশ্যই সেটা জব এক্সপেরিয়েন্স দেখাতে পারবেন। ডক্টরদের জন্য এটা বলি, বাংলাদেশের ডক্টরদের জন্য আপনার ইন্টার্নশিপ করতে হয়, সেই ইন্টার্নশিপ কিন্তু পেইড হয়। অবশ্যই সেই পেইড ইন্টার্নশিপটা কিন্তু আপনার জব এক্সপেরিয়েন্সের মধ্যে আসবে, এটা কিন্তু মাস্ট, এটা কেউ ভুল করবেন না, ওকে? আর হ্যাঁ, বাংলাদেশের জব এক্সপেরিয়েন্স ন্যূনতম 1 বছর থাকতে হবে এখানে এসে লেখাপড়া শেষ করে পিআর অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে? একজন বলছেন, নাদিয়া আকবর বলছেন, ভাইয়া ইসিএ করতে কত সময় লাগবে? ইসিএ করতে ইট ডিপেন্ডস, আপনার মিনিমাম 3 মাস ধরে নিতে হবে, হোল প্রসেস মিনিমাম 3 মাস, ম্যাক্সিমাম 4 থেকে 5 মাস ধরে নিতে হবে, ঠিক আছে? মুহসিন বলছেন, I have completed my honors and master's degree from a public university, faculty of arts of the Bengali, second class marks, job experience 10 years, more in journalism, which subject and university would be better? মুহসিন সাহেব, আপনার প্রশ্ন উত্তর দিতে হলে আমাকে ন্যূনতম 3 থেকে 4 ঘন্টা কাজ করতে হবে আপনার প্রোফাইলের উপরে, ইউনিভার্সিটি গুলো সাবজেক্ট নিয়ে কাজ করতে হবে, দেন আমি আপনার প্রশ্ন উত্তর দিতে পারবো। এত শর্ট টাইমে মানে এখনই সাথে সাথে প্রশ্ন উত্তর দেওয়াটা আপনাকে মিসগাইড করা হবে, সো আমি আপনার প্রশ্নটা উত্তর দেওয়া ঠিক হবে না, কেমন? আচ্ছা, প্রিয়া বলছে, I have completed my MBA HRM under National University. নো, দুইটাই, বিবিএ এবং এমবিএ দুইটাই পাঠাতে হবে, বিবিএ এবং এমবিএ দুইটাই পাঠাতে হবে, মাস্ট, অবশ্যই পাঠাতে হবে। তাসনিম বলছে, ভাই আমার এডুকেশনের জব এক্সপিরিয়েন্সের মিল নাই। তাসনিম, আপনার প্রশ্নের উত্তর করেছি আমি, আপনার প্রশ্ন উত্তর করেছি, এবং আমার আপনার জব এক্সপিরিয়েন্স কাস্টমার সার্ভিসে এটা এনওসি ক্যাটাগরি কোনটাতে পড়ে এটা তো আমি এখন বের করে দেওয়ার মতো সময় তো আমার হাতে এখন নাই, তাই না? শরীফ ভাই বলছে, জিলিয়ন্স অফ থ্যাঙ্কস ভাই ফর ইউর নাইস এন্ডিভার। থ্যাংক ইউ শরীফুল ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। Amir Islam বলছে, can I convert my current West ECA masters for immigration to course by course, that ECA course by course required for university admission? ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য খেয়াল করেন, ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য কিন্তু আপনার মানে বাংলাদেশ থেকে যদি আপনি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতে চান, ভর্তি হতে চান, সেক্ষেত্রে আপনার কিন্তু ইসিএ করার প্রয়োজন নাই আসলে, ওকে? থ্যাংক ইউ ভেরি মাচ अगेन, থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদেরকে দেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ব্রাদার, আপনাদের সাথে আইএলটিএস করলে পিএনপি প্রসেসিং করে দিয়ে দেন ভাই, আলাদা ফি কত দিতে হবে কি হবে না? সেটা তো অনেক পরে, পিএনপি প্রোগ্রাম আপনি নিজেরা অ্যাপ্লাই করতে পারেন। অ্যাগেন গাইস, আমাদের হেল্প নেওয়ার দরকার নাই, আমরা আপনাকে অ্যাটলিস্ট এতটুকু ইনফরমেশন দিয়ে হেল্প করবো যে ততটুকু দিলে আপনি নিজে অ্যাপ্লাই করতে পারবেন। এটা গাইস খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলি এখানে। আচ্ছা, অ্যাপ্লিকেশন প্রসেস পুরো ইংরেজিতে, আপনি ইংরেজি প্রিপারেশন নিচ্ছেন, আমরা যদি আপনাকে ওই লেভেলে তৈরি না করি যে আপনি একটা ইংরেজি লেখা পড়ে সেটা বুঝে অ্যাপ্লাই করতে পারছেন না, তাহলে আমরা আপনাকে কিভাবে তৈরি করলাম? কানাডায় আসবেন, আপনাকে সবকিছু ইংরেজিতে করতে হবে, কথা বলা থেকে শুরু করে সবকিছু ইংরেজিতে করতে হবে। সো এটা কেন করবেন না? অবশ্যই করতে পারবেন, বাট ইয়াস, আপনি যদি স্পেসিফিক কোনো জায়গায় আটকে যান, অবশ্যই আমরা আপনাকে হেল্প করবো, নাথিং টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। যেমন আমাদের স্টুডেন্ট অনেকে, যেমন সেদিন করে আমার স্টুডেন্টকে আমি অফার লেটার এনে দিলাম, একটা পাই পয়সাও নি নাই, ফ্রি অফার লেটার এনে দিয়েছি, নেও ভাই তুমি ফ্রি, সেন্ট ক্লেয়ার কলেজ থেকে ফ্রি অফার লেটার, চলো ডান। আবার অনেকে আছে, না ভাইয়া আমি আমি এই টেনশনটা নিব না, আপনারা সব কাজ করেন, তো দ্যাটস এ ডিফারেন্ট থিঙ্কিং। বাট আপনারা নিজেরা নিজেদের কাজ কিন্তু করতে পারবেন, নিজেরা নিজেদের কাজ করতে পারবেন, একদমই কারো হেল্প দরকার নেই। পিএনপি প্রোগ্রামের জন্য অবশ্যই আমরা আপনাকে হেল্প করবো, নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট, কিন্তু আইএলটিএস তো করেন আগে, আইএলটিএস না করলে কিভাবে কি, তাই না? আচ্ছা, অবশ্যই আমরা হেল্প করবো, এখানে ফিও আছে, আমাদের চার্জও আছে, আমরা ফ্রি হেল্প করতে পারবো না, কারণ ফ্রি হেল্প করতে নিলে আমরা প্রথমে এটা ফ্রি করেছিলাম, let me explain that one also. প্রথমে আমরা বাংলাদেশের স্টুডেন্টদের জন্য এটা ফ্রি করে দিয়েছিলাম, টোটালি ফ্রি। পরে একজন স্টুডেন্টের জন্য আমরা ইউনিভার্সিটি থেকে একটা তার অফার লেটার এনে দিলাম, সম্পূর্ণ ফ্রি, কোনো কাজ নেই। বাট ইউনিভার্সিটি, সে ওই ইউনিভার্সিটি তার মুভ অন করে নাই, অ্যাজ এ এজেন্ট আমাদেরকে পরে কোয়েশ্চেনের সম্মুখীন হতে হয়েছে আমাকে, যে ভাই তোমার স্টুডেন্ট তো আর সে তো মুভ ফরওয়ার্ড করলো না, তাহলে তুমি কোন স্টুডেন্টের জন্য অফার লেটার করলা?
ভাই ইউনিভার্সিটি কলেজগুলোতে মানুষ অ্যাপ্লিকেশন করে ওয়েট করে ভাই অফার লেটার পাবো কি পাবো না। ইউনিভার্সিটি বেছে 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 অফার লেটার দেয়। আমরা যারা এজেন্ট আছে তাদের তো অ্যাপ্লিকেশন করলে আমাদেরকে অফার লেটারটা দিয়ে দেয়। এই জন্য প্রবলেম হলো যে আমরা অফার লেটার দিয়ে দিলাম স্টুডেন্ট, বাট স্টুডেন্ট আর মুভ ফরওয়ার্ড করলো না, কোয়েশ্চেন সম্মুখীন আমরা হয়। সো ওই ফ্রি সার্ভিস থেকে আমরা সরে আসছি অনেক আগে, যে আমরা ফ্রি সার্ভিস দেওয়া বন্ধ করেছি বাংলাদেশি স্টুডেন্টদেরকে। কারণ যখনই ফ্রি সার্ভিস দিই তখনই কোনো কেয়ার হয় না। সো ডান ওটা। ওকে, আর আই এম রিয়েলি সরি ফর দ্যাট যে আমি এটা করতে পারিনি। মানে বাংলাদেশের জন্য আমি এই ফ্রি সার্ভিসটা কন্টিনিউ করতে পারিনি। আমি রিয়েলি সরি ফর দ্যাট। আমার নিজের কাছে দুঃখ লাগছে যে বাংলাদেশি স্টুডেন্টের জন্য আমি এই ফ্রি সার্ভিসটা কন্টিনিউ করতে পারিনি। আর মজার কথা হইতেছে অনেকে এটা কনফিউশন ছিল, অনেকে এটা আমাদেরকে কোয়েশ্চেন রেজ করতো, ফ্রি করে দিচ্ছে নিশ্চয়ই ভালো কিছু হবে না। আজীব এক দেশ রে বাবা, আজীব এক দেশ। তাইনা তাজিম বলছে আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো ক্লাস। তাইনা তাজিম বলছে আমি অলরেডি ভাইয়া আপনাদের স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো ক্লাস দেন ভাইয়া, আমি অনেক ভরসা পেয়েছি এখানে এসে আলহামদুলিল্লাহ। Wow, that is very good. Thank you very much. Out of the blue, there is an appreciation. Thank you very much, ভাই। তাসনিম আমার এডুকেশনের জব এক্সপিরিয়েন্সে মিল নাই। আমি বলেছি তাসনিম আপনার উত্তরটা আমি বলেছি। সাইমা সাবরিনা বলছেন ভাইয়া প্লিজ সেন্ড দিস ভিডিও এট 11 নভেম্বর প্রাইম টাইম ব্যাচ। সাইমা সাবরিনা আমাদের স্টুডেন্ট, তার মানে হ্যাঁ আমাদের নভেম্বর 11 প্রাইম টাইম ব্যাচ স্টুডেন্ট। আচ্ছা পাঠিয়ে দিব, কোনো সমস্যা নেই ভাইয়া। ইনশাআল্লাহ আমার মাস্টার চলতেছে একটি কোম্পানির জব, বয়স ঠিক আছে, আইএলটিএস ঠিকমতো করলে সুযোগ আছে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ। হ্যাঁ অবশ্যই মেহেদী হাসান, অবশ্যই সুযোগ আছে ভাই, কেন সুযোগ থাকবে না। আমি এই মেহেদী হাসানের সাথে আমি একটু নিজের কথা মিলে আপনাদেরকে বলি, আপনারা একটু ইন্সপিরেশন পাবেন, একটু সাহস পাবেন যে তৌহিদ সিদ্দিকী আজকে তৌহিদ সিদ্দিকী কিভাবে হয়েছে। না, তৌহিদ সিদ্দিকী কিভাবে হয়েছে, তৌহিদ সিদ্দিকী প্রথম আইএলটিএস করে কিন্তু তার সিএলএস স্কোর আসে 398, প্রথম আইএলটিএস স্কোর। আমার প্রথম আইএলটিএস আমি যখন প্রথম পরীক্ষা দিয়েছি, 15 দিনের প্রিপারেশন যখন পরীক্ষা দিলাম, তখন আমার উইদাউট এনি গাইডেন্স যখন পরীক্ষা দিলাম, তখন আমার স্কোর আসছে কত 398। আমি তো ওভার কনফিডেন্ট, আরে আইএলটিএস কোনো ব্যাপার হলো, আমি পরীক্ষা দিয়ে ফেলবো, আমি তৌহিদ সিদ্দিকী সেই লেভেল আমার। তো পরীক্ষা দিয়ে আমি কত পাইলাম, আমার পরীক্ষা দিয়ে আমার স্কোর আসলো লিসেনিং আসলো 7.5, অর্থাৎ 0.5 কমে গেল। বাদ বাকি তিনটার মধ্যে রাইটিং এ 6.5 চলে আসলো, বাদ বাকি দুইটা চলে আসলো 7। তো আমার স্কোর চলে আসলো 398, কম চলে আসলো। দেন আমি একটু ঠান্ডা মাথায় বসলাম, বসে চিন্তা করলাম ওকে ফাইন, চলো কোথায় ঝামেলা হয়েছে আমার। তখন আমি বুঝলাম যে ওকে ফাইন, আমাকে যদি 7 ক্রস করে উপরের দিকে চলে যেতে হয়, তখন আমাকে আইএলটিএস এর ব্যাপারে গুছিয়ে বসতে হবে, নিজেকে নিজে নিয়ে বসতে হবে। দেন আমি নিজেকে নিজে বসেছি, সময় দিয়েছি। সময় দেওয়ার পরে বিশাল একটা সময় দিয়েছি, সময় দেওয়ার পরে যখন আমি ফাইনালি পরীক্ষা দিয়েছি, তখন আমার স্কোর কত আসছে, রিডিং 8.5, লিসেনিং 8.5, স্পিকিং 8, রাইটিং 7, এই স্কোর দিয়ে আসছে। যখন আমার এই স্কোর আসছে, তখন আমার সিএলএস স্কোর চলে গেছে 472, 472 আমার সিএলএস স্কোর 472 চলে গেছে। এবং নট অনলি দ্যাট বাট অলসো এটাও বলবো, আমাকে কেউ গাইড করার ছিল না যে তৌহিদ তুমি ওয়েস্ট থেকে তোমার ইসিএ করায়ও না, ওখান থেকে ইসিএ করালে তুমি মাস্টার ডিগ্রিটা পাবা না যে। সো আমি ওয়েস্ট থেকে ইসিএ করাইছিলাম, আমি কিন্তু মাস্টার ডিগ্রি পাইনি, আমি 2 or more ডিগ্রি পেয়েছিলাম। সো আমার কিন্তু মাস্টার ডিগ্রি আমি কিন্তু সমমান পাইনি। সো খেয়াল করে দেখেন, আমাকে কেউ গাইড করার ছিল না। এই যে আজকে যে ভিডিওটা করছি, এই ভিডিও আমি পাই নাই আমার প্রিপারেশনের সময়। এই জন্য আজকে ভিডিও করা, যাতে করে বাংলাদেশের মানুষদের জন্য এই উপকারটা হয় এবং আলটিমেটলি উপকার হবে। সো আমি কিন্তু মাস্টার ডিগ্রি ছাড়া, ইকুইভ্যালেন্সি মাস্টার ডিগ্রি ছাড়া কিন্তু আমি অ্যাপ্লাই করেছি। সাথে সাথে আমি কিন্তু আইএলটিএস কিন্তু প্রথমবার কিন্তু আমি বেশ ধাক্কা খেয়েছিলাম। সো আলহামদুলিল্লাহ, তো ওই জায়গাটা থেকে আমি জানি কিভাবে সফল হইতে হবে, একটা একটা স্পেসিফিক জায়গাতে কিভাবে সফল হয়ে আসতে হবে। আমি কানাডায় চলে আসলাম, কানাডায় এসে আমি 4.6 বিলিয়ন টার্নওভার একটা কোম্পানি, সেই কোম্পানিতে চাকরি করেছি, কর্পোরেট জব করেছি অ্যাজ এ ফ্লোর ম্যানেজার হিসেবে, আলহামদুলিল্লাহ সেখানে জব করেছি। তারপরে আমি জব ছেড়ে নিজের অর্গানাইজেশন করেছি কানাডায়, ইউইজার কানাডা ইনকর্পোরেশন, তার সিস্টার কনসার্ন হচ্ছে আইএলটিএস এন্ড কানাডা। আপনারা যারা স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হয়, যারা পেমেন্ট রিসিপ্ট নেয় বা পায়, তাদের প্রত্যেকের পেমেন্ট রিসিপ্টে লেখা থাকে ইউইজার কানাডা, আইএলটিএস এন্ড কানাডা, এইচএসসি জিএসটি সব লেখা থাকে। এখানে প্রতি মাসে আমাকে হিউজ পরিমাণ ট্যাক্স দিতে হয় আমার কোম্পানির, এবং আলহামদুলিল্লাহ সেই ট্যাক্স রিটার্ন আমি বেশ ভালোভাবে পাই। নো ওয়ারিজ, এমন যে ট্যাক্স রিটার্ন দিয়ে সব টাকা দিয়ে দিই এরকম না, বেশ ভালো একটা পরিমাণ টাকা দিতে হয়, কিন্তু ট্যাক্স রিটার্ন আমি ভালোই পাই আলহামদুলিল্লাহ গভর্নমেন্টের কাছ থেকে, তাই না? সো এই যে আমার নিজের কোম্পানি যে করতে পারা কানাডায় এসে, এটা কি 2 দিন 3 দিনে পসিবল হয়েছে, 1-2 মাসে পসিবল হয়েছে? নো ওয়ে মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার। এখন 2020 চলে, এই 2020 সালের আজকে তৌহিদ সিদ্দিকী 2016 সালে প্ল্যানিং করা,
2016 সাল থেকে প্ল্যানিং করে 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 আজকে আল্লাহর রহমতে এই পজিশনে আমাকে আল্লাহ তাআলা নিয়ে আসছে। সো আপনারা এখন যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা প্ল্যানিং করেন ফর দ্য লং টাইম, না লং টাইম প্ল্যানিং করেন। কানাডা এমন একটা দেশ ভাই, আমি কিন্তু কোভিড নিয়ে পেরেশানিতে নাই। কারণ আমি জানি আগামী এই যে এপ্রিল মে মাসের মধ্যে আমি ভ্যাকসিন পেয়ে যাচ্ছি। সো আমাকে এই কয়টা মাস একটু সেফ থাকতে হবে, দ্যাটস ইট, নাথিং এলস, তাই না? আমার ফ্যামিলি মেম্বার যারা এখানে থাকবে তারা সবাই পেয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো টাকা পয়সা খরচ লাগবে না, কোনো টাকা পয়সা খরচ লাগবে না। এখানে ক্যানাডিয়ান পিআর হওয়ার সুবিধা কি? সুবিধা হচ্ছে আপনার মেডিকেলে কোনো খরচ নাই, আপনার হার্ট সার্জারি থেকে শুরু করে ব্রেন সার্জারি পর্যন্ত, কিডনি ট্রান্সপ্লান্ট থেকে শুরু করে কোনো কিছুতে কোনো খরচ নাই, একদম ফ্রি, একদম ফ্রি। কিন্তু মেডিকেলটা সম্পূর্ণ ফ্রি। সাথে সাথে বলবো এডুকেশনটা কিন্তু অনেক কম, অনেক খরচ, এডুকেশন খরচ অনেক কম, তাই না? আর আপনি একটা মানে একটা ডেভেলপড, একটা উন্নত বিশ্বের একজন নাগরিক হতে যাচ্ছেন, পার্মানেন্ট রেসিডেন্ট হতে যাচ্ছেন। এছাড়া এর চাইতে আরো ভালো সুযোগ সুবিধা আপনার জন্য কি হইতে পারে? এখন এই সুযোগ সুবিধা সব কিছুর সামনে একটা বাধা আছে, আইএলটিএস এর বাধাটা। এখানে আইএলটিএস এর বাধা যদি উতরাইতে না পারেন তাহলে এই সুযোগ সুবিধা কিছুই পাইতেছেন না। সো আইএলটিএস এর বাধাটা উঠতে হবে, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের স্টুডেন্টের জন্য কাজ করে যাচ্ছি যাতে করে স্টুডেন্টরা ভালো একটা জায়গায় পৌঁছতে পারে। এবং আলহামদুলিল্লাহ অস্ট্রেলিয়া থেকে, কানাডা থেকে, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে আমাদের টিচাররা আমাদের স্টুডেন্টের জন্য কাজ করতেছে ওয়ার্ল্ড ওয়াইড। So it's a very, very good thing for all of us and for Bangladesh also, okay? So that's me and all about myself. Okay, আমি অনেকগুলো কোয়েশ্চেন নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ গাইজ আর ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে আমি এখানে শেষ করব। আমি আশা করি যে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। আই ডু বিলিভ দ্যাট, এবং আশা করতে চাই যে আপনারা অবশ্যই অনেক অনেক বেশি বেনিফিটেড হয়েছেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের সাথে হয়তো বা কোনো একটা ক্লাসে দেখা হবে, আইএলটিএস ক্লাসে দেখা হবে, না হয় কানাডায় কোনো এক সময় দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? কানাডায় আমি আছি মানে আমার পক্ষ থেকে 100% ট্রাই থাকবে যেভাবেই হোক বাংলাদেশের সবাইকে হেল্প করা, কানাডায় নিয়ে আসার জন্য। বাট আমি একটা মেশিন না, আমি একটা মানুষ। সো আমাকে আইএলটিএস এর ক্লাস নিতে হয়, আমাকে আলাদাভাবে স্টুডেন্টদেরকে সময় দিতে হয়, আমাদের স্টুডেন্ট সময় দিতে হয়। সো আমিও কিন্তু মানুষ, আমাকে ঘুমাইতেও হয়, খাইতেও হয়, ঠিক আছে? সো এই কথা বলে আজকের মতন এখানে শেষ করব। আপনাদের সবার জন্য অনেক অনেক আন্তরিক ভালোবাসা থাকলো, অনেক অনেক শুভকামনা থাকলো। আপনারা যেন আপনাদের জীবনে সফল হন, ভালো করে প্রিপারেশন নেন, আইএলটিএস করে ভালো করেন, কানাডায় চলে আসেন। কানাডা ইজ এ ওয়ান্ডারফুল কান্ট্রি গাইস। আপনারা এখানে রাইট, আপনারা এখানে সবকিছু কানাডা এনজয় করতেছে গাইস। বাই বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দিস ইজ তৌহিদ সিদ্দিকী, সিইং অফ ইউ ফ্রম টরন্টো, অন্টারিও। বাই বাই, আসসালামু আলাইকুম अगेन, বাই বাই, টেক কেয়ার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বাই বাই।